So we are live now. I'm So ready. hello, hello, sirs and ma'ams. Okay. Hello everyone. আমি উমামা সালসাবিল। আমি আজ আছি তোমাদের সাথে আজকে ইউনিটে অ্যাডমিশন ক্র্যাশ কোর্সেস এর ওরিয়েন্টেশন সম্পর্কে বলতে। আমাদের সাথে আজকে আছেন সাইকুর রহমান নিয়ান from the Department of Law, Dhaka University, the English instructor for this course. আমাদের সাথে আছেন রেজওয়ান তাহমিদ, Department of International Relations, Dhaka University, the General Knowledge instructor for this course. আমাদের সাথে আছেন আরিশা সালসাবিল, Department of Women and Gender Studies from Dhaka University, বাংলা instructor for our course. শুনতে খুব ভালো লাগলো যে আমার নামেরও একজন আমাদের ইনস্ট্রাক্টর ম্যাম আছেন আরিশা সালসাবিল। Really nice to meet you, ma'am. Nice to meet you, Salsabil. Thank you so much, ma'am. শুরু করার আগে আমি ইনস্ট্যান্ট স্কুল নিয়ে কিছু বলতে চাই। ইনস্ট্যান্ট স্কুল is one of the biggest online educational hub যেখানে স্টুডেন্ট থেকে সব রকমের ফ্রিলি ক্লাসেস, কোর্সেস এন্ড প্রবলেম সলভিং ক্লাসেস করানো হয়। ফ্রি অনলাইন ক্লাসেস, হোয়াইট বোর্ডে ফ্রম ক্লাস 9 to 12 সব রকমের প্রবলেম সলভিং ক্লাসেস করানো হয় যেখানে আপনারা অংশ নিতে পারবেন লাইভে এবং ক্লাস করে থাকতে পারবেন। ক্লাস নিয়ে থাকেন ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েটে এবং দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভালো ভালো ইনস্ট্রাক্টরগণ। আমরা বিভিন্ন ইভেন্ট ম্যানেজ করে থাকি যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের যোগ্যতা বাড়িয়ে নিতে পারে। এর সাথেও আমাদের রয়েছে বিভিন্ন ধরনের ক্লাব যেখানে আমরা উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন বিষয়ে স্টুডেন্টরা এবং শিক্ষার্থীরা অ্যাটেন্ড করে তাদের তাদের বিভিন্ন ধরনের টপিকসে এবং বিষয়ে তারা পারদর্শী হতে পারে। সব শেষে আমাদের দেশের একটি বড় অংশ সামরিক বাহিনীতে যোগদানের জন্য খুব বড়ভাবে ইচ্ছুক। ইনস্ট্যান্ট স্কুল তাদের জন্য নিয়ে থাকছে প্রস্তুতি সম্পর্কিত কোর্স টোটালি ফ্রি। তো শুরু করার আগেই আমি যেতে চাই আমাদের অনারেবল ইনস্ট্রাক্টরদের কাছে। সো ফার্স্টে আমি যেতে চাই রেজওয়ান তাহমিদ ভাইয়ের কাছে। সো ভাইয়া প্লিজ আপনি যদি একটু আপনার জেনারেল নলেজে কোর্সটি সম্পর্কে এবং কিভাবে প্ল্যান করেছেন এই ইউনিট অ্যাডমিশন কোর্সটি স্টুডেন্টদের জন্য সেটি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, আমার যেটা প্ল্যান মেইনলি সেটা হচ্ছে যে নরমালি আমরা জেনারেল নলেজ বলতে কি বুঝি? আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে মেমোরাইজ করতে চাই, বাট যেটা হচ্ছে মেইন সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস ভুলে যাই। জেনারেল নলেজ ইজ নট অ্যাবাউট মেমোরাইজিং। সবকিছু মেমোরাইজ করার মধ্যে নাই, মুখস্থ করার মধ্যে সবকিছু না। ব্যাপারটা হচ্ছে যতবার তুমি দেখবা ততবার তোমার মনে থাকবে। তুমি যদি একটা জিনিস ফার্স্ট টাইম দেখো তোমার মনে থাকবে না, সেকেন্ড টাইম দেখলে তোমার অপশন দেখে মনে পড়বে, থার্ড টাইম তোমার অটো মনে পড়বে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো কোর্সটার সিলেবাস হচ্ছে জেনারেল নলেজের কোনো শেষ নাই, কজ যে কোনো কিছু জিকে টপিক হইতে পারে, দ্যাটস দ্য থিং। বাট আমি এখানে যেভাবে কোর্সটা সাজিয়েছি সেটি হচ্ছে যে ভাইব্রেন্ট যত কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলা নিয়ে আমার স্লাইড বানানো রয়েছে। সেই স্লাইড গুলা এবং সেই ইম্পর্টেন্ট টপিক গুলা নিয়ে আমরা আলোচনা করব, সো দ্যাট স্টুডেন্টরা যদি বাই চান্স তাদের ফ্রি টাইমও পায় তাহলে স্ক্রিনশটটা নিয়ে স্লাইড গুলা রিমেম্বার তারা করতে পারবে, তারা ব্যাপারটা আবার রিভিশন দিতে পারবে। দ্যাটস দ্য থিং। কজ জেনারেল নলেজের এক্সট্রা কিছু বোঝার জিনিস কম, বাট মনে রাখার জিনিসটা হচ্ছে বেশি। সো কোর্সটা এমন ভাবে গোছানো হয়েছে যাতে ইজিলি মনে রাখা যায়। যেমন বাংলাদেশ বিষয়াবলীতে মেজর ইস্যুগুলা 11টা টপিক ধরে রাখা হয়েছে, এবং ইন্টারন্যাশনাল ইস্যুগুলা কিভাবে সাজানো হয়েছে, প্রতিটা ইন্টারন্যাশনাল ইস্যু জিকে কান্ট্রি বেসড হয়ে থাকে। সো ফার্স্টে আমি কন্টিনেন্ট ওয়াইজ ভাগ করছি, যেমন কন্টিনেন্ট অফ এশিয়া পার্ট 1, কন্টিনেন্ট অফ এশিয়া পার্ট 2, কন্টিনেন্ট অফ ইউরোপ পার্ট 1, কন্টিনেন্ট অফ ইউরোপ পার্ট 2, কন্টিনেন্ট অফ আফ্রিকা, ওশেনিয়া, এভাবে ভাগ করে দেওয়া আছে। নোটেবলস ওয়ার্ড, ঠিক আছে, নোটেবল কোটেশন, এভাবে ভাগ করে দেওয়া আছে যাতে একদম স্ট্রিক্টলি মনে থাকে। যত তুমি ক্লাসিফাই করে দিবা তত বেশি মনে থাকবে, দ্যাটস দ্য থিং। সো এইভাবে সাজানো হয়েছে স্লাইড সহকারে, দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস, ফর টেলিং আস যে আপনার প্ল্যানটি সম্পর্কে। এরপর আমি যেতে চাই নিয়ন ভাইয়ের কাছে যে ভাইয়া আপনার সাবজেক্ট সম্পর্কে, ইংলিশ সম্পর্কে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে আপনি কোর্সটির জন্য কি ধরনের প্ল্যান করছেন ফর আওয়ার স্টুডেন্টস ফর দিস ইউনিট অ্যাডমিশন প্রিপারেশন, একটু যদি বলতেন।
I guess Bhaiya's some network issues. He will be coming soon. Yes. So Neon Bhai is with us. So ভাইয়া আমার আপনার কাছে বলার ছিল যে আপনি অ্যাজ এ ইংলিশ ইনস্ট্রাক্টর হিসাবে এই ডিউনিট অ্যাডমিশন কোর্সটি স্টুডেন্টদের জন্য কিভাবে সাজিয়েছেন একটু যদি আমাদের সবার পক্ষে একটু বলতেন সবার জন্য। থ্যাংক ইউ। আমরা সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের যেটা বলতে আমরা সামাজিক বিজ্ঞান কিংবা আইন অনুষদ বুঝে থাকি এবং যেটাকে আমরা জেনারেলি যেটাকে বলি বিভাগ পরিবর্তন। তো এর মধ্যে সাধারণ জ্ঞান, ইংরেজি এবং বাংলায় তিনটি বিষয়, তার মধ্যে সবচেয়ে বেশি মার্ক সাধারণ জ্ঞান ক্যারি করে থাকে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটাতে আমরা ইমফ্যাসিস দেই সেটা হচ্ছে ইংরেজি। কারণ জিনিসটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ইংরেজির বেসিকটা প্রচন্ড রকম দুর্বল, এবং আরো একটা জিনিস দেখা যায় সেটা হলো যে আমাদের স্টুডেন্টদের মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ইংরেজির বেসিকটা যেহেতু দুর্বল, বেসিকটা দুর্বল, এবং আমরা দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে বা বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে, এবং আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেরা ইংরেজিতে বেশি ফেল করছে বা খারাপ করছে। সো আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে ঢাকা মানে অ্যাডমিশন টেস্টে ইংরেজি যেটা, সেটা নর্মাল যে ইংরেজি আমরা যেটা পড়ে থাকি স্কুল একাডেমিক লাইফে ইন্টার পর্যন্ত, সেখান থেকে কিছুটা ডিফারেন্ট, এবং এটা এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশনস এর চেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটার উপর আমাদের এমফাসিস দিতে হবে। সো আমি চেষ্টা করব, এবং আমি আমার কোর্সটা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে যে আমাদের সেই গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশনস এর বাইরে এক্সারসাইজ পার্টটা খুব বেশি রাখার চেষ্টা করেছি আমি। এবং ইউনিভার্সিটিতে ভালো করা আরেকটা জিনিস হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অনুযায়ী পড়াশোনা ঠিক করা, এবং আমি আমার ক্লাসগুলোতে সেভাবেই স্টুডেন্টদের পড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। টু বি ভেরি নোটেড, নিয়ন ভাইয়া 2018 সালে ডিউনিট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। সো ভাইয়া knows well how to deal with these topics. Thank you so much ভাইয়া। সো আফটার দ্যাট আমি যেতে চাই আরিশা সালসাবিল আপুর কাছে, যে আপু আপনার টপিক এন্ড আপনার সাবজেক্ট বাংলা, অ্যাজ এন ইনস্ট্রাক্টর হিসাবে আপনি অ্যাডমিশন কোর্সটি আপনার মতো কিভাবে প্ল্যান করেছেন আমাদের স্টুডেন্টদের জন্য ফর দিস ইউনিট অ্যাডমিশন কোর্স, একটু যদি বলতেন। ওকে, থ্যাংক ইউ সালসাবিল। সো আসসালামু আলাইকুম। আপনাদের এই ডি ইউনিটের ফুল অ্যাডমিশন কোর্সে বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আপনারা আরিশা সালসাবিল অ্যাটলিস্ট মি আমাকে পাবেন। সো প্রথমে আসলে বাংলা নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছি, যে আমাদের এই অ্যাডমিশন ডি ইউনিটে আমরা যারা হচ্ছে অন্যান্য বিভাগ থেকে পরীক্ষা দিতে আসি, তাদের প্রথম যেটা আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা ভয় কাজ করে বাংলা জিনিসটাকে নিয়ে। এটার একটা প্রধান কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে ইন্টার লেভেল পর্যন্ত আমরা সাধারণত এক্সারসাইজ বেসড গ্রামার গুলা করেছিলাম বাংলার। এছাড়া এসএসসি লেভেল পর্যন্ত আমরা খুব একটা বাংলাকে তেমন আমাদের গুরুত্ব সহকারে পড়া হয়নি। তার কারণ হচ্ছে আমাদের বাংলাতে 30 মার্কসের একটা এমসিকিউ ছিল, আর আমাদের মাঝে একটা টেন্ডেন্সি কাজ করে, সেটা হচ্ছে এমসিকিউ আমরা অপু 10-20 করে দাগিয়ে দিতে পছন্দ করি। আর বাংলা সেকেন্ড পেপার যদি সেটা হয় তাহলে এই টেন্ডেন্সিটা আরো বেশি কাজ করে আমাদের মাঝে। সো ইন দ্যাট কেস আমাদের একটা ল্যাকিংস রয়ে যায়, একটা মেজর ল্যাকিংস রয়ে যায় এই বাংলার গ্রামার পার্টটাতে। সেকেন্ড যদি আরেকটা দুর্বলতার কথা বলি তাহলে সেটা হলো আমরা যখন ইংলিশের গ্রামার গুলো পড়তে যাচ্ছি তখন দেখা যাচ্ছে গ্রামারের রুলস এর পরিমাণগুলো খুব কম থাকছে। এছাড়া আমাদেরকে ছোটবেলা থেকে সেই গ্রামাটিক্যাল রুলস গুলো সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া দেয়া হচ্ছে, কিন্তু বাংলা সেকেন্ড পেপারের ব্যাপার যেটা, আমরা ক্লাস 8 পর্যন্ত বাংলা সেকেন্ড পেপারে আমরা রিটেন পার্টটাকে আই মিন রচনা, ভাব সম্প্রসারণ এগুলোকে প্রায়োরিটি দিই, এবং অবজেক্টিভ পার্ট যেটা আমাদের নির্মিতি পার্টের অবজেক্টিভ থাকে সেটাতে আমাদের মার্কসও খুব কম থাকে, এবং আমাদের সেটাতে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না। দ্যাটস ওয়াই আমাদের গ্রামাটিক্যাল পার্ট গুলো আসলে খুব একটা ওইভাবে যেভাবে আমরা ইংলিশের গ্রামার গুলো ছোটবেলা থেকে শিখে থাকি ওইভাবে আমাদের শেখা হয় না। যেটার প্রথম ধাক্কা আপনি খান ইন্টার লেভেলে এসে, তাও খুব একটা ধাক্কা খাওয়া হয় না। তার কারণ হচ্ছে ইন্টারের আপনাদের কোয়েশ্চেন গুলোকে দুইটা সেগমেন্টে ভাগ করা হয়, একটা হলো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন এন্ড সেকেন্ড হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সো আমরা ম্যাক্সিমাম টাইমে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন গুলোকে বা হচ্ছে আমাদের যে এক্সারসাইজ বেসড কোয়েশ্চেন গুলো থাকে সেগুলোকে আমরা
এক্সামে হচ্ছে অ্যান্সার করার ট্রাই করি এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলোকে আমরা স্কিপ করে যাই। সেটার ফল আপনাকে ভোগ করতে হয় আবার এই ডিউনিটে এসে। তার কারণ হচ্ছে আমাদের গত বছর থেকে আমরা জানি যে রিটার্ন পার্ট স্টার্ট হয়ে গিয়েছে। সো ডিউনিটের রিটার্ন পার্টে গত বছর যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে খুব একটা হয়তো বা গ্রামারের যে সংজ্ঞাগুলো ছিল বা গ্রামারের যেই নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো থেকে খুব একটা প্রশ্ন আসেনি। কিন্তু এবার যেহেতু আপনারা দ্বিতীয়বারের মতো লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন, তো আশা করা যায় আপনাদের এবার গ্রামারের সংজ্ঞা, গ্রামারের যে নিয়মগুলো থাকে যেমন নতবিধান শতবিধানের নিয়ম, বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম, এই নিয়মগুলো থেকে লিখিত পার্টে কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে। সো আমরা একদম ফেঁসে গেলাম। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রামারের যে লিখিত পার্ট গুলো আছে এবং বাংলা সেকেন্ড পেপারের যে গ্রামাটিক্যাল রুলস গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন রুলস আমরা যখন বাংলা সেকেন্ড পেপারের বই খুলি তখন দেখি যে সন্ধির অন্তত আপনি 50 থেকে 60টা রুলস পাচ্ছেন, বানানের এরকম রুলস পাচ্ছেন, উচ্চারণের রুলস পাচ্ছেন। আমাদের মাথা এমনিতেই তখন হ্যাং হয়ে যায়, আমাদের আর মাথা কাজ করে না, দ্যাটস ওয়াই দেখা যায় আমরা বইটা বন্ধ করে রেখে দিই। সো আমি আমার কোর্স প্ল্যানে যেভাবে হচ্ছে সেট আপ করা আছে বা কোর্স প্ল্যান যেভাবে সাজানো আছে সেটা হলো যে এই যে রুলস গুলো 50টা 60টা রুলস, এই রুলস গুলোকে কিভাবে মিনিমাইজ করে 15টা অথবা 10টা রুলস এর মাঝে আনা যায়। যে রুলস গুলা থেকে দেখা যাচ্ছে বাংলা সেকেন্ড পেপারে আপনারা যখন লেকচার ক্লাস গুলো করবেন তখন দেখবেন একটা রুলস থেকে আরো 10টা রুলস বানানো হয়েছে আমাদের বাংলা সেকেন্ড পেপার বইগুলোকে। তো একদম বেসিক বা কোর রুলস যেগুলো সেই রুলস গুলোকে আপনাদের স্লাইডে অন্তর্ভুক্ত করা হবে। এবং এছাড়া আমার কোর্স প্ল্যানে আমি আরেকটা যে ব্যাপারটা রেখেছি সেটা হলো আমাদের কোর্স প্ল্যানে আমাদের বাংলা সেকেন্ড পেপারে শুধু রুলস জানলেই হবে না, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে এক্সারসাইজ করে। দেখা যাচ্ছে আপনি যখন একটা ক্লাস করছেন, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, ক্লাসে আপনি লেকচারটা বুঝতে পারছেন, কিন্তু যখন বাসায় নিজে নিজে সেই লেকচারটা রিভাইজ করতে যাচ্ছেন অনেকগুলো ল্যাকিংস আপনার ধরা পড়ছে এবং অনেকগুলো ব্যাপারে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। সো ইন দ্যাট কেস আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা লেকচার ক্লাসের প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে আমরা অ্যাটলিস্ট 15 মিনিটের মতো রাখবো একটা কুইজ কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য। যে আজকের ক্লাসে আমরা যে যে লেকচার গুলো অ্যাটেন্ড করেছি বা যে যে ব্যাপারগুলো শিখেছি সেই টপিক গুলো জাস্ট 5 থেকে 10টা কোয়েশ্চেন আপনাদেরকে স্লাইডে দিয়ে দেওয়া হবে এবং আপনারা সেগুলোর অ্যান্সার করবেন। এতে করে যেটা হবে, আপনার কনফিউশন থাকলে আপনি সেই মোমেন্টে আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলতে পারবেন, অ্যাটলিস্ট আমার সাথে কথা বলে কনফিউশন গুলো ক্লিয়ার করতে পারবেন এবং আজকের ক্লাসের পড়াটা আপনার ক্লাসে শেষ হয়ে যাবে। এছাড়া আরেকটা যেটা মেনশন করার মতো ব্যাপার সেটা হলো যে বাংলার যে ক্লাস লেকচার গুলো সেগুলোকে 14টা লেকচারে ভাগ করা হয়েছে। এখন 14টা লেকচারের মাঝে বাংলা প্রথম পত্র আছে, বাংলা দ্বিতীয় পত্র আছে পার লেকচারে। এখন প্রত্যেকটা লেকচার কি আমাদের একটা ক্লাসে শেষ হবে? না, আমাদের ক্লাস ডিউরেশন হয়তো বা একটা লেকচার কভার করার মতো খুব একটা বড় হবে না। সো প্রত্যেকটা লেকচারকে হয়তো আমরা 2টা পার্টে ডিভাইড করব। আর প্রত্যেকটা লেকচারেই আমরা ট্রাই করব যে বাংলা ফার্স্টের হয়তো বা আমাদের একটা পার্ট থাকবে এবং বাংলা সেকেন্ড পেপারের টপিক গুলো যেহেতু একটু হিউজ এবং আমরা একটু ইলাবোরেটলি পড়া ট্রাই করবো, তো বাংলা সেকেন্ড পেপারের হয়তো বা একটা টপিকের আমরা হাফ করে প্রত্যেক লেকচারের পার্ট 1-এ আমরা শেষ করব এবং পার্ট 2-তে আমরা বাকি পার্টটুকু শেষ করব। তো এরকম করে আমাদের প্রত্যেকটা লেকচার যাবে 14টা লেকচারের একটা কোর্স প্ল্যান। ইনশাল্লাহ আপনাদের সাথে বাংলার জার্নিটা ভালো যাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আপু ফর গিভিং অল ইউর ভিউজ যে আমাদের কিভাবে প্ল্যানগুলো করা হবে এবং কিভাবে ক্লাসগুলো নেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা সবার জন্য উন্মুক্ত কোয়েশ্চেন অ্যান্সার প্ল্যাটফর্ম ওপেন রেখেছি। যে কোনো রকম এনকোয়ারিজ এবং কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সবাই আপনাদের সব প্রবলেমস এর উত্তর দেওয়ার জন্য রেডি আছি। এন্ড আপনাদের সবাই প্লিজ যে কোনো প্রবলেমস থাকলে আমাদের রেসপেক্টেড ইনস্ট্রাক্টরদের কাছে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। সো এখন একটু কোয়েশ্চেন সেশনেই চলে যাই। আমাদের আই গেস ভিউয়ার্সরা কোয়েশ্চেন করছে অনেকগুলাই। সো আমি ফার্স্টে যেতে চাচ্ছি কিছু কোয়েশ্চেনে টু রেজওয়ান ভাইয়া। যে রেজওয়ান ভাইয়া, ভর্তির সময়টা তো একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে ক্রুশিয়াল একটা মোমেন্ট। মনে করেন একটা এইচএসসি দিলাম, দিয়ে এখন যে একটু শান্তি মতো একটা শান্তি ঘুমো দিব তাও বোধহয় হয়নি, যে অ্যাডমিশনের টেনশন মাথায় চলে আসবো। এখন একটা স্টুডেন্ট এইচএসসি দেওয়ার পর অ্যাডমিশনের সময়টা কতটা ভয়ানক, কতটা স্ট্রাগলের, এটা তো আপনার এক্সপেরিয়েন্স, আপনারাই ভালো জানেন। সো ভাইয়া, আপনার ভর্তির সময়টা জার্নি নিয়ে যদি আর কিছু বলতেন। ওয়েল বেসিক্যালি হচ্ছে যে এক একজনের জার্নি এক এক রকম। কেউ খুব ইজিলি পার পায়, কেউ ইজিলি পার পায় না। ইট ডিপেন্ডস আপন অ্যাকচুয়ালি উইল পাওয়ার আলটিমেটলি, ঠিক আছে? উইল পাওয়ার যতটুকু বেশি থাকে ততটাই আসলে ভালো হয়। মানে যত
ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে নিজের ভিতরে মোটিভেশনটা ক্রিয়েট করানো, যে আমাকে চান্স পেতে হবে। দ্যাটস দ্য থিং। আমার যদি নিজের মাঝখানে একটা মোটিভেশন নাই কাজ করে যে আমি চান্স পাবো আর আমাকে চান্স পেতে হবে, দেন আই হ্যাভ নো প্ল্যানিং অ্যাকচুয়ালি ফর দ্য ফিউচার। তো ফার্স্ট এইম হচ্ছে যে আমাকে চান্স পেতে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে নিজের ভিতরে ওই উইল পাওয়ারটা তৈরি করার পরে ওই ওয়াইজ প্রিপারেশন নিতে হবে। সো প্রিপারেশনটা কিভাবে নিব? প্রিপারেশনটা নিতে হবে অ্যাকচুয়ালি পড়তে হবে। দ্যাটস দ্য থিং। সিম্পল এন্ড ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পড়ালেখা করতে হবে। এখন পড়ালেখাটা এক একজনের বোঝানোর স্টাইল এক এক রকম। যেমন আমি নর্মালি সারা রাত পড়তাম, দ্যাটস দ্য থিং। সারা রাত পড়তাম, দিনের বেলা আমি কোচিং করতাম। সো দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি। এখন আমি সারা রাত পড়তাম দেখে বাকি সবাই সারা রাত পড়বে এরকম কোনো কথা নাই। যে যে টাইমটাতে সুইটেবল মনে হয় পড়তে হবে। দ্যাটস দ্য থিং। সিলেবাস বাস্ট হইতে পারে, বাট অ্যাটলিস্ট যতটা সম্ভব শেষ যদি করে যায় কেউ, একটা কোশ্চেনের মানে একটা কোশ্চেন সেটের 100 মার্কস এর ভিতরে কেউ 100 পায় না। হি ইজ নট আ লেজেন্ড, দ্যাটস দ্য থিং। ঠিক আছে, কেউ 100তে 100 পাবে না আলটিমেটলি, বাট 100তে চাইলে 90 পাওয়া যায়। 10টা ভুল যাওয়া যায়, বাট 90টা ঠিক করা যায়। দ্যাটস দ্য থিং। এটা মাথায় রাখতে হবে। তুমি পড়লে যে সব পারবা এই জিনিসটা ভুল, ঠিক আছে? তোমার কিছু ভুল মেনে আগাইতে হবে। তুমি যতটা সম্ভব কম ভুল করে ভালো করতে পারো, দ্যাটস ইওর ক্রেডিট। দ্যাটস দ্য থিং। সো আমি নর্মালি প্রিপারেশন নিছি খুবই বেসিক ওয়েতে। দ্যাট ইজ আমি মানে 3টা সাবজেক্ট খুব মানে স্পেশালি আমার যেটা জিকেতে আমি নর্মালি মোটামুটি আই ওয়াজ প্যাশনেট অ্যাবাউট ইট। সো আমি জিকেটা বারবার রিভাইজ দিছি। দ্যাটস দ্য থিং। আর বাকি 2টা সাবজেক্টের উপর স্পেশালি বাংলাতে ফোকাস করছি। সো মানে আমার মানে যেহেতু মানে পড়ালেখাটা রেগুলার ছিল, মানে তুমি প্রতিদিন যে 6 ঘন্টা পড়তে হবে এমন কোনো কথা নাই। একদিন 1 ঘন্টা পড়ো, পরের দিন 7 ঘন্টা পড়ো, বাট পড়ো। দ্যাটস দ্য থিং। কন্টিনিউ করতে হবে, উইল পাওয়ার থাকতে হবে, এন্ড যা পড়া দরকার পড়তে হবে। দ্যাটস দ্য কি ওয়ে টু সাকসেস, যেটা আমি ফলো করছি। দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ ভাইয়া। এন্ড ভাই রিগার্ডিং অ্যানাদার ফ্যাক্ট যে একটা স্টুডেন্ট অনেক টাইমেই তার মনে করেন অ্যাডমিশনের টাইমটাতে বলে আমি কিভাবে পড়বো, আমি কত ঘন্টা পড়বো, কয় ঘন্টা পড়বো, রাতে পড়বো না দিনে পড়বো। একটা অনেকে আছে না যে অনেকে টিচার্স দের কাজ করতে থাকে, সবাইকে ফ্রেন্ডলি কাজ করতে থাকে, কয় ঘন্টা করে তুমি পড়ছো, আমি কয় ঘন্টা করে পড়বো। তো ভাই আপনার ফ্যাক্টে আপনি এটা কিভাবে ডেফিনেশন দেন? ওয়েল, ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা রং কোয়েশ্চেন, বিকজ আমার কাছে এটা সবসময় একটা ভুল একটা কোয়েরি লাগে। কারণ হচ্ছে যে মেইন থিং হচ্ছে এক একজনের ব্রেনের ক্যাপাসিটি এক এক রকম। কেউ 2 ঘন্টায় একটা জিনিস শেষ করে, কেউ 6 ঘন্টায় শেষ করে। ব্যাপারটা হচ্ছে শেষ করা। তো তুমি যতক্ষণ না শেষ করো ততক্ষণ পর্যন্ত থামবা না, রেস্ট দাও, শেষ করো। ফিনিশিং ম্যাটার্স, দ্যাটস দ্য থিং। টাইমিং ডাজন্ট ম্যাটার। কেউ যদি 1 ঘন্টা ভালোভাবে পড়ে মনে করে যে আমি ভালো করছি, দেন ইটস হিজ ক্রেডিট। কেউ যদি 7 ঘন্টা পড়ে করে, দেন দ্যাটস হিজ অর হার ক্রেডিট। ব্যাপারটা হচ্ছে এরকম। সো পড়ার কোনো টাইম ভেদ নাই, ঠিক আছে? এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম। যে যার মতন ক্যাপাবিলিটি গ্রো করছে সে ওয়াইজ সে পড়বে, ঠিক আছে? আমার যদি মনে হয় যে আমি এখন 6 ঘন্টা পড়বো, 6 ঘন্টা পড়ে আমি পারবো, তাহলে আমি 6 ঘন্টা পড়বো। আমার যদি মনে হয় যে না আমি 2 ঘন্টায় প্রিপারেশনটা নিতে পারতেছি, তাহলে 2 ঘন্টায় পড়বো। ব্যাপারটা হচ্ছে এরকম। সারা দিন রাত পড়ার কোনো মানে হয় না। ইট ইজ ভ্যালুলেস, বিকজ এক একজন এক এক ক্যাপাসিটির মানুষ। দ্যাটস দ্য থিং। Yes, ভাইয়া, that's really logical. Thank you so much ভাইয়া for sharing your views. So আমি এবার যেতে চাচ্ছি আরিশা আপুর কাছে, যে আপু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের সবারই বিভিন্ন ধরনের সমস্যা থেকে বিভিন্ন প্যারা, এইচএসসি শেষ করেও একটার পর একটা প্যারা আসতে থাকে। এই এই ইউনিভার্সিটির জন্য করব নাকি এই সাবজেক্ট নিব, নাকি এটা করব নাকি এটা করব, খুব ধরনের টেনশন। এবং এই ভর্তি যুদ্ধের সময়টা সবসময় কঠিন। তো আপনার ডেফিনেশনে আপনার সময়টা আর আপনার জার্নি কেমন ছিল একটু যদি বলতেন। ওকে, সো যেহেতু হচ্ছে মানে প্রথম থেকে যদি অ্যাকচুয়ালি বলতে যাই, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, একদম লাস্ট মোমেন্টে এসে ইউনিটের জন্য সুইচ করতে হয় নিজেকে। সো একদম তখন যেটা ফেস করতে হচ্ছিল, সব থেকে প্রবলেমেটিক যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে জিকের ব্যাপারটা সব থেকে প্রবলেমেটিক ছিল। যে লাইফে ফার্স্ট অ্যাকচুয়ালি একদম টু বি অনেস্ট, লাইফে ফার্স্ট হচ্ছে জিকে বইটা খোলা এন্ড জিকে নিয়ে মোটামুটি হচ্ছে যেটাকে বলে হচ্ছে মুখস্থ করা যে কিভাবে অ্যাকচুয়ালি এই এতটুকু ব্রেইনের মধ্যে এতগুলো জিকে ঢোকানো যায়। সো বাংলার কথা বলবো না, কারণ বাংলার দিকটা হচ্ছে স্ট্রংগেস্ট একটা পার্ট ছিল আমার জন্য। বাংলা প্রথম পত্র খুব ভালো পারতাম, দ্বিতীয় পত্র মোটামুটি হয়তো বা খুব একটা ভালো পারতাম না, বাট প্রথম পত্রটা আমি মনে করতাম যে না, ওটা আমার স্ট্রংগেস্ট পার্ট। ওখান থেকে যদি 5টা অবজেক্টিভ আসে, ওই 5টা আমার হবে, এতটুকু
কনফিডেন্স ছিল। এবং এটা থাকার পেছনে অ্যাকচুয়ালি আমি স্টুডেন্টদেরকে মাঝে মাঝে বলি যে তারা বলে যে আপু বাংলা ফার্স্ট পেপারটা হচ্ছে খুব ইজি লাগে, বাংলা সেকেন্ড পেপারটা কঠিন লাগে, তার জন্য বাংলা সেকেন্ড পেপারটা আমরা খুব পড়ি এবং বাংলা প্রথম পত্রটা কম পড়ি। তো এরকম করলে যেটা দেখা যায় যে ওই যে বাংলা প্রথম পত্রটা যেটা কিনা আপনার সব থেকে শক্তিশালী একটা জায়গা, সেই জায়গাটাকে আপনি যখন এফোর্টটা কম দিচ্ছেন তখন কিন্তু সেই জিনিসটা আপনি আস্তে আস্তে ভোলা শুরু করছেন। এবং তখন যেটা দেখা যাচ্ছে বাংলা প্রথম পত্র হচ্ছে না, দ্বিতীয় পত্র হচ্ছে না, এবং বাংলাতে একটা কম মার্কস আপনার কাছে চলে আসছে। তাই আমি মনে করি যার আসলে সব থেকে মানে স্ট্রং পার্ট যেটা, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, বাংলার প্রথম পত্র হতে পারে, সেই স্ট্রং পার্টটাকে আরো স্ট্রং বানানো ট্রাই করতে হবে। এবং যেটা আপনি জানেন যে না এটা আমি কম পারি, সেই জিনিসটাকে আমরা ছেড়ে দিব না, কিন্তু সেই জিনিসটার জন্য যেন আমি আমার বাকি জিনিসগুলোকে নষ্ট না করি, যেগুলা কিনা আমার সব থেকে মেজর কিছু পার্ট ছিল, যেখানে কিনা আমি জানি যে না এই জায়গাটা থেকে দুইটা প্রশ্ন আসলে আমি এই জায়গাটার প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। তো এটা একটা গেল। আরেকটা যেটা বলছিলাম জার্নির ব্যাপারে, যে জিকে যখন পড়তে যাই তখন দেখা যাচ্ছে সবকিছু মুখস্থ করছি আর ভুলে যাচ্ছি। এই যে মুখস্থ করা আর ভুলে যাওয়া, এই টেন্ডেন্সিটা যখন একটা স্টুডেন্টের মাঝে চলে আসে তখন সে পড়াশোনাটা ছেড়ে দেয়, ভাবে যে আমাকে দিয়ে কিছু হবে না, পরীক্ষা চলে আসছে, সবাই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করছে, এই মুহূর্তে এসে আমি সবকিছু পড়ছি ভুলছি, তো আমাকে দিয়ে পড়াশোনা হবে না, বইটা বন্ধ করে আমরা রেখে দিই। কিন্তু এই কাজটা করা যাবে না। আমার জার্নির সময় আমি যেটা করতাম, জিকে বইটা খুলতাম, প্রতিদিন ওই প্রথম পেজটা থেকেই আমি পড়তাম, রিডিং পড়তাম, জাস্ট প্রথম পেজটা থেকে আমি বারবার পড়তাম। কারণ আমার কথা হচ্ছে যে টেবিলে বসে থাকতে হবে, ওই টেবিলে এখন দেয়াল তো দেখা যাবে না, বা টেবিলের রঙও দেখা যাবে না, তো কিছু একটা করতে হবে, বইটা জোরে জোরে পড়তে হবে। যে আমাদের গার্ডিয়ানদের মাঝে একটা ইয়ে থাকে, মানে একটা হচ্ছে রুলস থাকে যে জোরে জোরে পড়তে হবে, তো আমার বাসায় সেই রুলস জারি ছিল, জোরে জোরে পড়তে হবে। তো একদম প্রথম পেজ থেকেই প্রতিদিন পড়া হচ্ছে। এরকম করে পড়তে পড়তে একটা সার্টেন টাইম পর আমি দেখলাম প্রথম পেজে আলটিমেটলি যা যা ইনফরমেশন ছিল সবকিছু আমার মাথায় চলে এসেছে। এবং এরকম করে 4-5 দিন যাওয়ার পরে দেখা গেল যে আমার আর খুব একটা বিরক্ত লাগছে না বইটা নিয়ে বসে থাকতে। আমার তখন বইটা বন্ধ করে রাখলে বিরক্ত লাগছে যে না, আমি তো এতদিন একটা রুটিনের মধ্যে চলে এসেছি যে প্রতিদিন আমি রিডিং দিচ্ছি। তো জিকে বইটাকে তখন আমার মনে হচ্ছে যে না, এটা আমার একটা হচ্ছে সঙ্গীর মতো। তো এটাকে এখন আর বন্ধ করে রাখা যাবে না, এটাকে খুলে রাখতে হবে চোখের সামনে। তো এই যে একটা পড়ার স্টার্টিং পয়েন্ট স্টার্ট করা, যে আপনার পড়া হচ্ছে না, কোত্থেকে শুরু করবো, আজকে না কালকে না পরশু, এই যে স্টার্টিং করাটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো যেটাই হোক, পড়তে ইচ্ছা করুক আর না করুক, বইটা খুলতে হবে, এবং বইটা খুলে অবশ্যই অ্যাটলিস্ট আর যাই করুন রিডিং দিন। কারণ আমি এটা বিশ্বাস করি যে রিডিং দিতে দিতে একটা সময় দেখা যাবে সেই ইনফরমেশন গুলো আপনার মাথায় চলে এসেছে, এবং আপনার পড়ার যে রেসটা সেটা আলটিমেটলি স্টার্ট হয়ে যাবে। থ্যাংক ইউ আপু। আর আপু আরেকটা জিনিস সবসময় হয় যে কি, মানে পড়ার টাইমে খুব বেশি অনেক অনেক স্টুডেন্ট, আমি নিজে একজন স্টুডেন্ট হিসাবে দেখি, মানে খুব কনস্ট্যান্টলি আমি যদি 3 আওয়ার্স 4 আওয়ার্স পড়ি, অনেক সময় ঘুম চলে আসে। তো ওই টাইমটাতে মনে হয় ধুর কিছুই পড়তে পারবো না, ভালো লাগছে না, রেখে দেই বইটা, এখন বসে খামাখা চিন্তা টেনশন সব রকমের। তো এই সিচুয়েশন গুলো স্টুডেন্ট কিভাবে ওভারকাম করতে পারে আপনার পার্সপেক্টিভে? আচ্ছা, হ্যাঁ, এই ঘুমের ব্যাপারটা তো আরো বেশি প্যাথেটিক একটা ব্যাপার। দেখা যায় যখন এক্সাম চলে আসে তখন আরো বেশি ঘুম পায়। দেখা যাচ্ছে সময় নেই, অসময়ে নেই, সবসময় ঘুম পাচ্ছে, সকালে ঘুম থেকে উঠেও দেখা যাচ্ছে বইটা নিয়ে বসলেই ঘুম পেয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের ব্রেইনকে এটা বলতে হবে যে আর কিছু হোক না হোক এখন পড়তে হবে, ঘুমানো যাবে না। মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন হয়, আমি বিশ্বাস করি যে যখন দেখা যায় আমাদের পরীক্ষাগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু এই ঘুমটা চলে যায়। আমরা বলি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঘুম কেন চলে যাচ্ছে, তাহলে এখন তো পরীক্ষা নেই এখন কেন ঘুম চলে যাচ্ছে? এটার কারণ হচ্ছে ওই যে আমার পড়তে ইচ্ছা করছে না, আমার ওই বইটা খুলতে ইচ্ছা করছে না। তো বইটা খুলতে ইচ্ছা করছে না, পড়তে ইচ্ছা করছে না, তারপরেও বসে থাকতে হবে। অনিচ্ছা সহকারে আপনি একটা কাজ যখন করবেন তখন দেখা যাবে যে আপনার এমনিতেই বোরিং লাগবে, তখন আর কোনো কাজ না পেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সো লাস্ট থিং হচ্ছে যেটাই হোক সেটা হচ্ছে পড়তে হবে। প্রথমে নিজের সাথে নিজের যুদ্ধটা করতে হবে যে না এখন আমার ঘুমানো যাবে না। তারপরেও যদি দেখি যে না আসলে ঘুমও হচ্ছে না, পড়াও হচ্ছে না, ঘুমও আসছে, কিছু করতে পারছি না, তখন আমি বলি যে মানে আমি যেটা করতাম সেটা হচ্ছে ওই অ্যালার্মটা দিয়ে দেখা যেত 1 ঘন্টা 2 ঘন্টা টানা ঘুমাতাম, যতক্ষণ ইচ্ছা ঘুমাতাম। বাট এটা মাথার মাঝে থাকতো যে না ঘুম থেকে উঠতে হবে, এবং উঠে এই যে আমি যেই 2 ঘন্টা বা 1 ঘন্টা ঘুমের পিছে ব্যয় করলাম সেই 2 ঘন্টা 1 ঘন্টা আমাকে এক্সট্রা করতে হবে।
সো এরকম মেন্টালিটি যাদের আছে, যাদের এরকম উইল পাওয়ার আছে যে না আমি 2 ঘন্টা ঘুমানোর পর এক্সট্রা 2 ঘন্টা পড়ার সেই এবিলিটি আমার মাঝে আছে, তারাই ঘুমালে মানে ঘুম পেলে তারা ঘুমাতে যান, আদারওয়াইজ ঘুমাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বইটা ধরে রিডিং মারেন। কারণ একবার ঘুমালে আর ওঠার সুযোগ হবে না, পরের দিন উঠে দেখবেন সকাল হয়ে গিয়েছে, এভাবে প্রতিদিন সকালের পর সকাল হতেই থাকবে এন্ড একদিন অ্যাডমিশনের সকাল হয়ে যাবে। তো এজন্য যাদের মাঝে মানে উইল পাওয়ার আলটিমেটলি আছে তারাই ঘুমাতে যান এবং দিন শেষে ঘুম থেকে উঠে পড়তে বসুন। থ্যাংক ইউ আপু। আলটিমেটলি অ্যাডমিশনে পড়া ছাড়া কোনো উপায় নেই, সত্যি কথা যেটা। আসলে এই চান্স পেতে হলে, ভালো জায়গায় যেতে হলে, স্বপ্ন পূরণ করতে হলে পড়তেই হবে। থ্যাংক ইউ আপু, আপনার এই মেসেজটা আসলে সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। কজ লাইক আসলে ঘুমে চিন্তা করতে করতে এরকম প্রবলেমস গুলো অনেক বেশি প্রবলেমস হয়, কিন্তু আসলে মাথায় রাখতে হবে যে যেতে হবে ভালো জায়গায়, অবশ্যই আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। তো আপু, আমাদের একজন কমেন্ট সেকশন থেকে আমাদের একজন ভিউয়ার্স প্রশ্ন করেছেন যে আপু ফোনের অ্যাডিকশন কিভাবে বাদ দেওয়া যায়, এটা ডেফিনিশন আপু আপনার কাছে কিরকম? আচ্ছা, ওই যে ওই সেম কথা, উইল পাওয়ার। ফোন ধরা যাবে না, মানে ফোন ধরা যাবে না ব্যাপারটা এটা না যে ফোনটাকে এখন রেখে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে সবকিছুই কিন্তু আপনার মনের উপর ডিপেন্ড করছে। নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে যখন আমার মানে পড়তে যখন ইচ্ছা করবে না আপনার, আমার মনে হয় এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের, যখন আপনার পড়তে ইচ্ছা করবে না তখন দুনিয়া উল্টে গেলেও আপনার পড়তে ইচ্ছা করবে না অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। আপনাকে তখন ফোনটা আপনার গার্ডিয়ান রেখে দিক, সেটা যে কোনো জায়গাতে যা খুশি তা করুক, লুকিয়ে রাখুক, আপনি তাও পড়বেন না। আপনার মাঝে তখন সেই রাগটা কাজ করবে যে না আমার এখন ফোন ধরতেই হবে, তো ফোন পাচ্ছি না, আলটিমেটলি এখন আমি পড়বো না, বইটার দিকে আপনি তাকিয়ে থাকবেন কিন্তু পড়া হবে না। তো এই যে ফোনের অ্যাডিকশন, এটা আসলে রিমুভ করার কোনো ওয়ে নাই। অনেক গার্জিয়ান বলে যে ফোন রেখে দিব, ফোন সরাই ফেলবো তাহলেই পড়া হয়ে যাবে, না, এটা আলটিমেটলি কোনো লজিক্যাল জিনিস না। ফোনটা যে আপনি রেখে দিচ্ছেন, আমার গার্ডিয়ান এরকম আমার উপর অনেক অ্যাপ্লাই করে ট্রাই করেছিল যে ফোনটা রেখে দিচ্ছে, বাট আলটিমেটলি আমি জানি আমি কিন্তু তখনও পড়ছি না। দেখা যাচ্ছে ওই যে আমি রিডিং দিচ্ছি, আমি দেখাচ্ছি যে না আমি পড়ছি, আমি অনেক পড়ে ফেলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্রেইনে কিন্তু কিছু ঢুকছে না। তো দিন শেষে আসলে আপনি ফোন বাইরে রাখেন, যা খুশি তা করেন, ফোনটা যদি বাইরেও রাখতে হয় সেটা আপনার নিজেকে রাখতে হবে, গার্ডিয়ান রাখলে লাভ হবে না। আপনার নিজের মাঝে এটা আনতে হবে যে না আমি 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টা আমি পিওর ভাবে পড়বো, 2 ঘন্টা আমি ফোন বাইরে রাখবো। আপনার যদি মনে হয় যে না 2 ঘন্টা ফোনটা আমাকে হচ্ছে হ্যাম্পার করছে আমার পড়াতে, তো ওকে ফাইন, আপনি নিজের হাতে ফোনটাকে বাইরে রেখে দিন। কোনো গার্ডিয়ানের প্রয়োজন নেই ফোনটাকে বাইরে লুকিয়ে রাখার, বা আপনার ভয়ে ফোনটাকে কোনো জায়গাতে লুকিয়ে রাখার, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি বলি একটা মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে আসলে নিজের ভালোটা বুঝবে ততক্ষণ পর্যন্তই সে আলটিমেটলি লাইফে সাকসেসফুল হতে পারবে। কারণ একটা স্টেজ পর্যন্ত আসলে সত্যি কথা যেটা বা হার্শ ট্রুথ যেটা, যে আপনি আসলে ভালো কোনো জায়গাতে না যেতে পারলে দেখা যাবে যে লাইফের প্রত্যেকটা জায়গাতে আপনি হোঁচট খাচ্ছেন। এবং এই যে আমরা অনেক সময় বলি যে একটা জায়গাতে চান্স না পেলে সেকেন্ড টাইম তো দিব, একটা সেকেন্ড টাইমারের লাইফ যে কতটুকু প্যাথেটিক হতে পারে সেটা অ্যাকচুয়ালি সেই জানে। সো আশা করছি যে আজকের লাইফ যারা দেখছে তাদের মাঝে অ্যাটলিস্ট এতটুকু এবিলিটি বা এতটুকু উইল পাওয়ার আছে যে তারা এইসব ফোন অ্যাডিকশন সহ আরো যত অ্যাডিকশন আছে সবগুলোকে নিজের ইচ্ছাতেই দূরে সরিয়ে রাখতে পারবে। কাউকে আর ইচ্ছা করে বা কোনো গার্ডিয়ানকে জোর করে সেগুলো থেকে তাকে দূরে সরাতে হবে না, বা তার বাচ্চাকে দূরে সরাতে হবে না। কারণ আলটিমেটলি আপনাকে জোর করে কেউ কিছু করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিনা আপনার ইচ্ছা না থাকে। সেটাই আপু, সেটাই সেটাই, নিজের উইল পাওয়ার বেস্ট হতে হবে আর নিজেকে ঠিক রাখতে হবে, নইলে কেউ দুনিয়ার এসে কিছু করে দিতে পারবে না। সেটাই কথা। থ্যাংক ইউ সো মাচ আপু ফর অল ইউর সাজেশনস। সো এবার আমি নিয়ন ভাইয়ের কাছে যেতে চাই যে ভাইয়া, অ্যাজ আ ভর্তি যোদ্ধা হিসাবে আপনারও জার্নি ছিল এইচএস এর পর একটা ভর্তির টাইমটা। সো ভাইয়া, আপনার জার্নি সম্পর্কে যদি বলতেন, যে এই স্ট্রাগলিং মুভমেন্ট এন্ড দেন ডিইউ এক্সামস এন্ড ভেরিয়াস কাইন্ডস অফ ইউনিভার্সিটি এক্সামস, আপনার জার্নিটা কেমন ছিল? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার জার্নিটা কি বলবো, আমার এবং রেজওয়ানের জার্নিটা দুজনেরই খুব প্যাথেটিক ছিল। প্যাথেটিক এই অর্থে যে আমরা আহ, যখন প্রথমবার 18 সালে 2বার পরীক্ষা হয়েছিল, তো আমার জানা নেই এর আগে এরকম হয়েছে কিনা। আহ, আপনি যেটা বললেন যে প্রথমবার আমি সেকেন্ড হয়েছিলাম, সো অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা বাতিল হয়ে যায়। সো আফটার দ্যাট মানে অ্যাকচুয়ালি আমি কি বলবো যে খুব টাফ একটা সিচুয়েশনে ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আবার পরীক্ষা দিতে হবে, এবং আমি যদি সেকেন্ড বার চান্স না পাই বা ভালো না করি
আহ, যদি আগের মতো পজিশন না পাই। সো একটা হচ্ছে যে স্বপ্নের সাবজেক্টে ভর্তি হতে পারবো না, আরেকটা বিষয় ছিল যে ইমেজ ক্রাইসিসে ভুগবো, যে মেবি পিপল মে থিঙ্ক যে হয়তো কোয়েশ্চেন পাইছে কিনা। সেরকম অনেক রকম প্রেশার বার্ডেন ছিল মাথার উপরে। সো সবকিছু মিলায়ে খুব টাফ একটা সময় পার করেছে। স্টিল আমি এটার কারণে ভেঙে পড়িনি অর্থে যে এরপরে জাহাঙ্গীরনগরের এক্সাম ছিল, তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম ছিল। তো আমার এমন হয়েছে যে আমি বিকেলে আমার রাজশাহী ইউনিভার্সিটি আইন অনুষদের এক্সাম ছিল, আমি 3টার দিকে শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়েছে। সো আমি সাথে সাথে আইন অনুষদের পরীক্ষা দিতে গেলাম রাজশাহীতে গিয়ে, ওইখানেও ভালো করছে, 9th হয়েছি। সো মানে অ্যাডমিশন টাইমে এরকম অনেক কিছু হতে পারে, এমন হতে পারে যে আমার অনেক ফ্রেন্ড আছে যারা হয়তো বা ট্রেন মিস করেছে, যেতে পারেনি, মানে অনেক আনসার্টেনিটি থাকে। মানে শুধুমাত্র প্রিপারেশন নিলে আমরা সবাই মোটামুটি ভালো প্রিপারেশন নেয়, অনেক স্টুডেন্ট ভালো প্রিপারেশন নেয়। হতে পারে যে অ্যাক্ট অফ গড বলে একটা জিনিস আছে। সো এরকম কিছু কিছু সময় হয়ে যায়। সো এগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে, যে মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যে যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাবসার্ড সিচুয়েশনের মধ্যে পড়তে হতে পারে। সো এটা একটা কথা। এছাড়া রেজওয়ান এবং আরিশা তারা যেগুলো বললেন আমি সেগুলোর সাথে একেবারেই একমত। যে পড়াশোনার ব্যাপারটা, মানে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন, এই জিনিসটা, এবং সবাইকে সেলফ রেসপন্সিবল হতে হবে। যে অ্যাডমিশন টাইমে এমন একটা জিনিস যে মানে প্রচুর পড়াশোনা আছে, কেউ যদি না পড়ে অনেকের কাছে মনে হতে আল্লাহ এগুলো তো খুব ইজি, ইংরেজিতে সব পারি। বাট অ্যাকচুয়ালি জিনিসটা প্রচন্ড রকম ইন ডেপথ যেতে হবে। কারণ দেখা যায় যে এত ছেলে পেলে এত প্রিপারেশন নেয়, তারপরেও দেখা গেল যে সর্বোচ্চ 10 থেকে 14% ছাত্রছাত্রী পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে। সো সিচুয়েশন মানে পড়াশোনার ডেপথটা খুব বাড়াতে হবে, এবং মানে কোনোভাবেই কোনো জায়গায় আপনার করা যাবে না, যে টাই ছেড়ে দেওয়া যাবে না, যে একটু ল্যাথার্জিক মুভমেন্ট সেটাই আপনার ক্ষতির কারণ হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে আমিও বাকি 2 স্পিকারের সাথে একটু দ্বিমত পোষণ করি, মানে দ্বিমত ঠিক না, যে ফোন তারপর অনেকের মানে ফোন চালাতে ইচ্ছা করে বা একটু সিনেমা দেখবো, নেটফ্লিক্স দেখবো। আমার মনে হয় তাদের একটু করা উচিত, কারণ একেবারেই এত বেশি পড়া মানে একটানা পড়তে গেলে মন মেজাজ ঠিক নাও থাকতে পারে। সো যদি কেউ মনে করে যে একটা সীমিত সময়ের আপু জন্য আমি আপনাকে হলেও, একটু পর কল করছি। সো সীমিত সময়ের জন্য হলেও যদি কেউ রিফ্রেশমেন্টের জন্য ফোন ইউজ করে বা টেলিভিশন দেখছে বা সিনেমা দেখছে, সো দে ক্যান ডু দ্যাট, বাট অবভিয়াসলি নিজের পড়াশোনা ঠিক রেখে। এবং অ্যাডমিশনের জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কনসিস্টেন্ট ছিলাম, যে প্রত্যেকদিন একটা সময়, মানে প্রত্যেকদিন আমার যে পড়াগুলো ছিল সেগুলো আমি শেষ করেছি। সো এটা খুব ইম্পর্টেন্ট, যে পড়া কোনোভাবে ফেলে রাখা যাবে না। কারণ পড়াশোনার মানে এত ভাস্ট, স্পেশালি জেনারেল নলেজ প্রচুর পড়তে হয়। ইংরেজি বাংলা এগুলো হয়তো বা আমরা এর আগে কিছুটা হলেও পড়েছি, কিন্তু জেনারেল নলেজ একেবারে পড়া হয় না। সো প্রচুর পড়া এবং প্রচুর ভলিউম, সো এই জিনিসটা প্রচন্ড রকম ইম্পর্টেন্ট। আর আহ, এর বাইরে তেমন আর কিছু বলার নেই। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এই ব্যাচ 2020 যারা এইচএসসি দেওয়ার কথা ছিল, এদের উপর প্রচন্ড রকম বার্ডেন যাচ্ছে, অ্যাডমিশন থেকে শুরু করে এইচএসসি সবকিছু মিলায়। আবার ওরা একদিক থেকে লাকি যে ওরা অনেকদিন সময় পেলে অ্যাডমিশনের জন্য। সো যদি তারা পড়ে থাকে, আমি আমার কলেজের জুনিয়র এবং যাদের সাথে কথা হয়েছে তাদেরকে বলেছি সে প্রথম থেকেই, গত বছর থেকে, যে পড়ো। তো যদি তারা পড়ে থাকে, তো আমার মনে হয় তারা ভালো করবে। আর যদি তারা এই সময়টা একেবারেই নষ্ট করে থাকে, দেন দিস ভেরি টাফ ফর দেম। সো এখনো আমি রিকোয়েস্ট করব যে সবাই পড়াশোনাটা শুরু করুক, এবং আমরা ইনশাআল্লাহ কিভাবে পড়তে হবে সব সেই বিষয়গুলো দেখিয়ে দেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো রিগার্ডিং দ্যাট থিং আমার কিছু কোয়েশ্চেন্স ছিল, যে ভাইয়া পড়ায় মনে করেন আজকে টানা পড়লাম, মানে অনেক ঘন্টা অনেক কিছু পড়ে ফেললাম, বাট হয় কি কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য আপনি কি বলেন যে একটা স্টুডেন্টের কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করবে ডে টু ডে, এটার ব্যাপারে আপনি কি বলতে চান? আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের দেশের কালচারটা হচ্ছে এরকম যে আমরা পড়াশোনার আগে পড়ি। মানে এখন ভার্সিটিতে এসছি, এখনো কলেজে যখন ছিলাম তখনও সেম কাজ করেছি, যে পরীক্ষার আগে পড়া, পরীক্ষার আগে রাতে না ঘুমানো। তো এই বিষয়গুলো আমরা করি। কিন্তু অ্যাডমিশনের ব্যাপারটা এরকম যে এখানে একেবারেই সে প্রথম থেকেই আপনাকে কনসিস্টেন্টলি পড়তে হবে। কারণ দেখেন, আপনি হয়তোবা ক্লাস করছেন, আপনি যখন কলেজে পড়ছেন আপনি ক্লাস করছেন, ইংরেজি ক্লাস করছেন, বাংলা ক্লাস করছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, হয়তোবা আপনি কনস্ট্যান্টলি না পড়লেও
আপনি ক্লাসের লেকচারটা শুনছেন এবং somehow আপনি সেই টপিকটার সাথে পরিচিত থাকেন। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্পেশালি আমি যদি জিকে এর কথা বলি, জিকে কিন্তু আমরা একেবারেই পড়ি নাই, একেবারেই কেউ পড়ে নাই। মানে খুব কম মানুষ আছে যারা জিকে ভালোবেসে পড়ে বা আগে থেকে পড়ে। সো সেই দিক থেকে দেখতে গেলে যে আপনার পড়ার জায়গাটা পুরোটাই নতুন, এবং আমাদের গতানুগতিক একাডেমিক যে পড়াশোনাগুলো হয় সেগুলো থেকে কিছুটা ডিফারেন্ট, প্রশ্নের প্যাটার্ন বলি বা সবকিছু। তো এই জায়গা থেকে কনস্ট্যান্টলি পড়ার উপায়টা কিছু না, সেটা হচ্ছে যে আপনার ওই উইল পাওয়ার, যেটা সবাই বললো, আরিশা বললো, তাহমিদ বললো, যে উইল পাওয়ার থাকতে হবে এবং পড়তে হবে, যাই হোক পড়তে হবে। সো খারাপ লাগুক ভালো লাগুক পড়তে হবে এবং পড়তে হবে, এটা একটা কথা। এন্ড যত বেশি এক্সারসাইজ করা যায় স্টুডেন্ট তত ভালো করবে। থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো এবার আমি একটু রেজওয়ান ভাইয়ের কাছে চলে যেতে চাই। সো ভাইয়া, ফ্রম কমেন্ট সেকশন আমাদের একজন কোয়েশ্চেন করেছেন যে আচ্ছা ভাইয়া, জিকে এন্ড আইকিউ এর কম্বিনেশনটা কিভাবে করা যায়, এটা ভাইয়া আপনি কিভাবে দেখেন? Well, first of all, I'm sorry because I'm having a very bad storm out here. Weather খুবই বাজে, so interrupt হইলে I'm very much sorry, but I'm trying my level best. It's okay, So okay, the ভাইয়া। thing is যেটা সেটা হচ্ছে আইকিউ। আইকিউর কনসেপ্টটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট কারণ হচ্ছে নর্মালি আইকিউ সব কয়টা ইউনিভার্সিটিতে আমরা দেখি না আসে, স্পেশালি ডি ইউনিটে আসে না। দ্যাটস দ্য থিং, ইট ইজ স্পেশালিটি ফর জাহাঙ্গীরনগর অ্যান্ড সামটাইমস ফর রাজশাহী। দ্যাটস দ্য থিং, যতটুকু আমি জানি। সো আইকিউ নিয়ে আমি প্রিপারেশনটা নেই নাই, কারণ আই গট আ প্রিপারেশন ফর আইএসএসবি, আই টুক আ প্রিপারেশন ফর আইএসএসবি, সো আই ডিডন্ট হ্যাভ টু টেক প্রিপারেশন ফর আইকিউ। কেউ যদি পার্সোনালি আইকিউ প্রিপারেশন নিতে চায়, সো আই উইল সাজেস্ট যে কোনো আইএসএসবি গাইড বা আইএসএসবি ক্লাস করলে তাদের জেনারেল বেসিক আইকিউটা চলে আসে, এত হার্ড কোনো আইকিউ আসে না। সো মেইন ফোকাস ইজ জিকে। জিকে এর সাথে আইকিউ কম্বিনেশন টোটালি ডিফারেন্ট থিং। জিকে ইজ ডিফারেন্ট কনসেপ্ট, আইকিউ ইজ ডিফারেন্ট কনসেপ্ট, দ্যাটস দ্য থিং। এন্ড মেইন ফোকাস ইজ অন জিকে, ঠিক আছে? জিকের উপরে কনসেপ্টটা সব, মানে জিকের উপরে ফোকাসটা বেশি। যদি ইভেন থাকেও সিলেবাসে যে আইকিউ আসবে, আইকিউ হায়েস্ট 40টার মধ্যে 3টা আসবে, বাকি 37টা আসবে হচ্ছে জিকে, কাইন্ড অফ লাইক দিস। সো জেনারেল নলেজ ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য থিং। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এখন ভাইয়া যারা হচ্ছে গিয়ে লাইক, আমি যদি বলি যে শুধু জিকে কেন, মানে জিকে দেখলেই আমি নিজে একজন স্টুডেন্ট হিসাবে বা আমি আমার বোনদের বা বড় বড় সবার ক্ষেত্রে দেখেছি এত হাজার জিকে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব রকমের জিকে পড়তে গিয়ে না সবাই খুব হিমশিম খেয়ে যায়, ভয় পেয়ে যায়। এন্ড ভেরিয়াস এক্সাম থাকে, ওরা ভয় পেয়ে যায় কি পড়বো, কোন ধরনের পড়া পড়বো, এটা পড়বো না ওটা পড়বো, কারেন্ট অ্যাফেয়ার শেষ করবো নাকি বিষয়াবলী শেষ করবো, এগুলো নিয়ে খুব রকম প্যানিক হয়ে যায়। এন্ড তারা তখন হচ্ছে গিয়ে ভয়ে রেখে দিতে চায় বা বলে যে আচ্ছা এক্সামের আগে পড়বো, পরে পড়বো, আচ্ছা আরো 1 মাস আছে, 1 মাস আগে এগুলো রিভাইজ দিয়ে ফেলবো, আজকে পড়তে ইচ্ছা করছে না এখন পড়বো না। সো ভাইয়া এই ক্ষেত্রগুলোতে জিকে কে যেন না ভয় পায়, এই সিচুয়েশন গুলো বা এই ফ্যাক্ট গুলা নিয়ে আপনি কি বলেন অ্যাজ আ জিকে ইনস্ট্রাক্টর হিসাবে? ওয়েল, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে জিকে হচ্ছে মজার একটা জিনিস, ঠিক আছে? তুমি যদি প্র্যাকটিক্যাল কিছু জানো, দ্যাট ইজ জিকে, ঠিক আছে? এন্ড ইংলিশ অবভিয়াসলি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বাংলা বাদ দিলাম, বাট জিকে হচ্ছে সামথিং যেটা তুমি ডিফারেন্ট একটা জিনিস, একটা ডিফারেন্ট একটা ডাইমেনশন পাচ্ছ, ঠিক আছে? সো জিকে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের মাঝে একটা কিউরিওসিটি থাকতে হবে, ঠিক আছে? তোমার মাঝে যদি কিউরিওসিটি থাকে দেন তুমি ভালো করবা জিকেতে। তোমার প্রতিদিন মুখস্থ করতে হবে না। আই এম এগেইন রিপিটিং দিস থিং, GK is not about memorizing. GK is about understanding the fact, about seeing the fact every time. তুমি ফার্স্ট বার দেখবা তোমার মনে থাকবে না, সেকেন্ড বার দেখবা হালকা মনে থাকবে, থার্ড বার দেখবা তোমাকে কেউ এটা ভুলাইতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এইখানে, জিকে প্রতিদিন দেখা উচিত, প্রতিটা দিন দেখা উচিত, কম বেশি একটা একটা করে যদি সেকশন শেষ করো প্রতিদিন, সেটা তোমাকে আরো বেশি বুস্ট আপ করবে। জিকে ফেলায় রাখার জিনিস না, জিকে একটা জিনিস যেটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, বিকজ এই জিনিসটা মানুষ বেশি ভুলে যায়। এটার কোনো গ্রামাটিক্যাল রুলস নাই, এটার কোনো স্পেসিফিক কিছু নাই, এটা হচ্ছে একদম ডিরেক্ট একটা কোয়েরি, দ্যাটস দ্য থিং। সো জিকের যেটা মেইন আসপেক্ট সেটা হচ্ছে যে জিকেতে ভালো করতে হলে যেটা করতে হবে সব সময় মাথায় রাখতে হবে, ইটস নট অ্যাবাউট মেমোরাইজেশন, ইটস অ্যাবাউট গেটিং দ্য থিং ইনসাইড হার্ট। ইউ হ্যাভ টু লাভ দ্য জিকে, বিং অনেস্ট, ইউ হ্যাভ টু লাভ দ্য জিকে। ইফ ইউ ক্যান, মানে তুমি যদি জিকেটাকে বশ করতে পারো,
মানে মাথায় রাখো 50% শিওর যে তুমি ভালো করতেছো, 50% শিওর, বিকজ জিকে ক্যারিজ মোর মার্ক, দ্যাটস দ্য থিং। এন্ড জিকে তেই সবাই কম বেশি ডাউনফল হয়। ইংলিশ বাংলা সবাই পাস করে যায়, আমরা আমরা 11-12 যে বেসটা পাই ওই বেস দিয়ে জিকে বাংলা অনেকে পাস করে যায় আন্দাজে জায়গায়, সরি জিকে বাংলা বলছি, ইংলিশ আর বাংলা পাস করে যায়, বাট জিকেটা পাস করাটা, দ্যাটস দ্য থিং। সো জিকে ইজ অল অ্যাবাউট সিইং দ্য থিং, বারবার মাথায় রাখার জিনিস। আরেকটা কথা, তুমি সবকিছু মনে রাখতে পারবা না, উই আর হিউম্যানস, আমরা কম্পিউটার মেমোরি না, ঠিক আছে, যেটা মানে একদম ইনসার্ট করে দিলে একদম যখন চাবো তখন ইনফরমেশন আসবো। তো ব্যাপারটা হচ্ছে যতটুকু পারো মনে রাখো, দ্যাটস ইওর ক্রেডিট। তুমি যতটা পারো তোমার লিমিট দিয়ে মনে রাখার ট্রাই করো। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জিকের যে মেমোরাইজিং জিনিসটা বা জিকের যে মনে রাখার বিষয়টা, এটা যাতে ইজি হয় এই কারণে আমি আমার স্লাইড গুলা খুবই সিস্টেমেটিক্যালি সাজাইছি। যেমন এই কন্টিনেন্ট ওয়াইজ ভাগ করছি, যাতে ওই কন্টিনেন্টের ভিতরে কোন কান্ট্রি গুলো আছে, কোন কান্ট্রির বেসিক ইনফো কি, ওইগুলো তুমি ইজিলি তোমার মাথার ভিতরে যাতে ঢুকে যায়, দ্যাটস দ্য থিং। একদম কমন কোয়েশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে সাজানো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে মজার ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে স্লাইডস গুলা ইংলিশে করা। সো আই গেস নো ওয়ান ইজ প্রোভাইডিং স্লাইডস ইন ইংলিশ ফ্রিলি, ফ্রিতে কেউ ইংলিশে স্লাইড প্রোভাইড করতেছে না, স্যাডলি, দ্যাটস দ্য থিং। সো ইংলিশে স্লাইড থাকবে, ইউ ক্যান টেক প্রিপারেশন ফর বিইউপি। বিইং অনেস্ট, অনেকে ভাবে ডি ইউনিটের ব্যাকআপ জাহাঙ্গীরনগর, নো সরি, আই উইল নট অ্যাডমিট টু দ্যাট। বিইউপি মানে ডি ইউনিটের ব্যাকআপ জাহাঙ্গীরনগর না, বিইউপি কি বলে, ডি ইউনিটের ব্যাকআপ হচ্ছে বিইউপি, দ্যাটস দ্য থিং। বিকজ বিইউপির সাথে এক্স্যাক্টলি কোশ্চেন মিলে, প্যাটার্ন মিলে, সিস্টেম মিলে, এবং সবচেয়ে বেশি কমন পাই। জিইউর কোশ্চেন ইজ টোটালি ডিফারেন্ট, জিইউর প্রিপারেশন ইভেন আলাদা নিতে হয়, বিকজ জিইউর কোশ্চেন ইজ মানে ওইটার লেভেল আলাদা। and DUর কোশ্চেনের সাথে যদি কোনো ইউনিভার্সিটির কোশ্চেন মিলে, that is BUP, and BUP is too much demanding right now. So BUP তে জিকে আসে ইংলিশে, so they are getting the GK slide in English, so that is a very good opportunity for them to get the things freely. Yes ভাইয়া, that's the fact. So thank you so much ভাইয়া। আসলে একটা সবাইকে একটা ভালো ইম্পর্টেন্ট এন্ড ইনফো দিলেন যে ডি ইউনিটের প্রিপারেশনটা ইজ দ্য ব্যাকআপ ফর বিউপি। অনেকে এটা জানে না হয়তো, তো সবার জন্য এটা বড় একটা তথ্য। থ্যাংক ইউ সো মাচ রেজওয়ান ভাইয়া। সো রেজওয়ান ভাইয়ার কাছে আমি আসছি, তার আগে আমি একটু আরিশা আপুর কাছে যেতে চাই যে আপু আমাদের একজন কমেন্ট সেকশন থেকে প্রশ্ন করেছে যে ঢাবির রিটেন পার্টের জন্য কি করা যায়। ওকে, সো ঢাবির, আচ্ছা আমার কথা কি ওভারল্যাপিং হচ্ছে? না আপু, ইটস ওকে, ইটস টোটালি ওকে। ওকে, তো ঢাবির রিটেন পার্টের জন্য কি করা যায়, এই প্রশ্নের উত্তর আসলে বলবো যে আমাদের যেটা গত বছর রিটেন পার্ট স্টার্ট হল, ওকে, যেটা বলছিলাম যে আমাদের গত বছর রিটেন পার্ট ফার্স্ট স্টার্ট হয়েছিল। তো বারবারই বলছি যে যেহেতু গতবার আমাদের প্রথমবারের মতো স্টার্ট হয়েছিল, তার জন্য বাংলা প্রথম পত্র থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা হয়েছিল। আর বাংলা প্রথম পত্র বলতে একদম বেসিক আমাদের যে পার্ট গুলা, অর্থাৎ আপনার অনুবাদ, তারপরে হলো প্যারাগ্রাফ, এই টাইপের যেগুলো হলো আমরা সবাই নির্মিতি পার্টে হলাম লিখে থাকি, সেগুলা হলো কোয়েশ্চেনে এসেছিল। ওকে আপু, সো আপু ওটা সম্পর্কে আপনি যদি কিছু মানে অ্যাডভাইস দিতেন যে মানে এই রিটেন পার্টটাকে নিয়ে আসলে কি করা যায়। আর I guess আপু is coming again. ওকে, সো এবার আমি একটু নিয়ন ভাইয়ের কাছে যেতে চাই। নিয়ন ভাইয়া আমাদের কমেন্ট সেকশন থেকে সুলতানা সামিয়া একজন কোয়েশ্চেন করেছেন যে ভাইয়া ইংলিশ প্রিপের জন্য কোন কোন বই বা টপিক পড়া উচিত আমি পড়বো। থ্যাংক ইউ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট স্কুলে যেটা ক্লাস নিব, ক্লাসে যেটা পড়াবো, সেটা হচ্ছে যে আমরা হয়তো খুব বেশি সময় পাবো না, বা গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশন সেগুলো পড়াতে পারবো না, কিংবা সেটা পড়াটা সঙ্গত হবে না একেবারে অ্যাডমিশনের আগে আগে এসে। সো আমি আগে বলেছি যে এটা এক্সারসাইজ বেসড পড়াশোনা করতে হবে। সো এরপরেও আমি যতগুলো লেকচার থাকবে, লেকচারের বাইরেও আমি সব টপিকের জন্য একটা ওভারঅল লেকচার শিট আমি প্রত্যেক ক্লাসের পরেই দিয়ে দেবো সব স্টুডেন্টদের জন্য। আর এর বাইরেও স্টুডেন্টদের রেগুলার নিজেদের কাছে রাখবার জন্য
কয়েকটা বই আছে, সেটা হচ্ছে যেমন MP3 বলে একটা বই আছে। বইটা একটু আন্ডাররেটেড, কিন্তু বইটা আমার দেখা বইটা সবচেয়ে ভালো অ্যাডমিশনের জন্য, এবং আমি সেটা পড়েছি। দ্যাট ওয়াজ ভেরি গুড। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাপেক্স রাখতে পারে, অনেকে রাখে, বা অনেকে জয়কলি রাখতে পারে, অনেকে টোফেলস, ক্লিফটোফেলস অর সামথিং এটা পড়ে। সো যে কোনো একটা বই আপনি রাখবেন যেগুলোতে গ্রামাটিক্যাল সব টপিক আছে, এবং সেগুলোতে আপনি যেভাবে পড়বেন সেটা আমি বলে দিই। যে আপনি রুলসটা দেখলেন, রুলসটা দেখবার পরে সেই রুলস এর এক্সারসাইজ যেগুলো আছে সেগুলোতে আপনি বেশি ইম্পর্টেন্স দিবেন। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? Yes, ভাইয়া, you're audible. হ্যালো, Yes, ভাইয়া, জি, ওকে totally. ওকে ওকে, ঠিক Yes, আছে। ভাইয়া. সো যে টপিক গুলো আছে আপনারা সেগুলো পড়বেন, এবং সেগুলো এক্সারসাইজ করবেন। স্পেশালি দেখবেন যে যেগুলো আগের বছরে এসেছিল সেগুলো এভাবে পড়তে হবে। শুধুমাত্র রুলস পড়লে হবে না, এক্সারসাইজ অবভিয়াসলি করতে হবে। এবং যে আপনি যে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে অবভিয়াসলি আপনি ঢাকা ইউনিভার্সিটির আগের কোয়েশ্চেন গুলো খুব ভালোভাবে সলভ করবেন। জাহাঙ্গীরনগরের আগে জাহাঙ্গীরনগরের গুলো সলভ করবেন। এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা যে জাহাঙ্গীরনগরের ইউনিট ওয়াইজ কোয়েশ্চেনের ভ্যারিয়েশন খুব বেশি। সো দেখা গেল আমি জাহাঙ্গীরনগর একটা ইউনিটে হয়তোবা মেইড পজিশনে খুব ভালো করেছি, বাট সেম প্রিপারেশন আরেকটা ইউনিটে গিয়ে দেখা গেল আমি খুব বাজে রেজাল্ট করেছি। সো এরকম হয়েছে। আবার রাজশাহীর জন্য রাশিয়ার কোয়েশ্চেন ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। আর আমরা অবভিয়াসলি প্রথম ক্লাস শুরু হওয়ার আগেই আমি হচ্ছে ইলাবোরেটলি যেসব টপিক পড়তে হবে সেই টপিক গুলোর লিস্ট আমি দিয়ে দেব। আর গতকালকে রাতে আরেকজন কোয়েশ্চেন করেছিল, আমি গ্রুপে দেখেছি, সেটা আনসার দিই। সে বলেছিল যে ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোনো কিছু পড়তে হবে কিনা ইউনিটে। সো আমি গত বছরের কোয়েশ্চেন দেখলাম, এবং যেহেতু গত বছর কিছু চেঞ্জ করেছিল, রিটেন নিয়ে এসছে। সো ফার্স্ট ইউনিটের জন্য ফার্স্ট পেপার থেকে কিছু পড়তে হবে না, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে রিটেন যেহেতু এসছে নতুন, সেটা একটু অ্যাড করে দিই। রিটেনের ব্যাপারটা হচ্ছে যে আপনি গতবার মাই মাদার দিয়েছিল, এন্ড খুব সম্ভবত একটা অ্যাপ্লিকেশনের মতো একটা কোয়েশ্চেন দিয়েছিল, ইফ আই এম নট রং। সো অ্যানালাইজ করতে বলেছিল খুব সম্ভবত কোনো একটা কোয়েশ্চেন। সো এই দুটো। সো রিটেন পার্টটা খুব বেশি কমপ্লিকেটেড হয়নি গতবার, সো আমার মনে হচ্ছে এবারও হবে না। কিন্তু আপনার যেটা বলে যে আপনার রিটেনের এক্সপার্টিস বাড়াতে হবে। সো আপনার লিখার মধ্যে যাতে আপনার লিখা পড়ে টিচার কনভিন্সড হয় যে না, এই ছেলেটা বা এই মেয়েটা ইংরেজিতে ভালো, তার ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা আছে। সো সেন্টেন্স মেকিং, এই জিনিসগুলো খুব এক্সপার্ট হতে হবে, এবং এগুলোর উপর একটু প্রিপারেশন নিতে হবে, যাতে যে কোনো টপিকে আসলে 10 লাইন হয়তো বা লিখা যায়। থ্যাংক ইউ। Thank you so much, ভাইয়া. সো এবার আমি একটু আরিশা আপুর কাছে যেতে চাই যে আপু, মানে রিগার্ডিং রিটেন, যে বাংলার রিটেনটা নিয়ে হচ্ছে যে অনেকে টেনশন করে। সো এখন ওটার প্রপারলি একটা প্রিপারেশন, বা মনে করেন যে এখন নতুন যারা এইচএসসি দিবে বা দিল, তারা কিভাবে একটা মানে একটা ছোটখাটো প্রিপারেশন নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারে যে না, আমি বাংলার রিটেনের জন্য এতটুকু প্রিপেয়ার্ড আছি, অ্যাডমিশনের আগে আরো ভালো মতো করে নিব। সো নতুন নতুন স্টুডেন্টদের জন্য, মানে যারা নতুন নতুন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চায়, তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান রিটেনের ক্ষেত্রে? আচ্ছা, তো যেটা হচ্ছে আমি তখন বলছিলাম যে আমাদের গত বছর রিটেন পার্টে খুব একটা প্রবলেম হয়নি। তার কারণ হচ্ছে প্রথম বছর ছিল একদম ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ছেড়ে দিয়েছিল, যে যার লেখার দক্ষতা কিরকম সেরকমের উপর বেসিস করে নাম্বার দেওয়া হয়েছিল। কিন্তু এই বছর যেহেতু এটা সেকেন্ড টাইম হতে যাচ্ছে, তো আমরা আসলে রিস্ক নেয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। এখন গ্রামার পার্টের রিটেন আসবে এটা আসলে অ্যাজিউম করা হচ্ছে। আমাদের সময় বলা হয়েছিল যে রিটেন আসতে পারে, এটা আসতে পারে, কবিতা আসতে পারে, গল্পের লাইন আসতে পারে, এরকম অনেক কিছু বলা হয়েছিল। এখন হয়তোবা গ্রামারের রুলস গুলো ওইভাবে দিয়ে দিবে না, কিন্তু আপনি জানেন গ্রামারের কিছু বেসিক রুলস আছে, যেমন বানানের রুলস, উচ্চারণের রুলস, নতবিধান শতবিধান, একদম ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। তো আমরা যেটা এখন করতে পারি এইচএসসি স্টুডেন্টদের জন্য, অথবা যারা অ্যাডমিশন ওয়ারিয়ার আছেন, অথবা যারা অ্যাডমিশনের এবার প্রিপারেশন নিবেন,
তো তারা যেটা করতে পারেন সেটা হলো যে এই যে কিছু বেসিক নিয়ম পাঁচটা পাঁচটা করে আমরা শিখে রাখতে পারি। নতবিধান শতবিধানের পাঁচটা নিয়ম, অথবা আমরা বানানের পাঁচটা নিয়ম, উচ্চারণের পাঁচটা নিয়ম, এইগুলা করে আমরা শিখে রাখতে পারি। কারণ যদি গ্রামার থেকে কোয়েশ্চেন আসেও, হয়তোবা এই পার্ট গুলো থেকে কোয়েশ্চেন আসবে বলে ধারণা করা হচ্ছে। কারণ আপনি যদি দেখেন সন্ধির রুলস হিউজ, তারপরে আমরা যদি সমাসের কথা বলি, কারক বিভক্তির কথা বলি, এগুলোর আসলে রুলস হিউজ। তো একটা স্টুডেন্টের পক্ষে কখনোই পসিবল হবে না এই রুলস গুলোকে হলো একদম মেমোরাইজ করে সেগুলোকে খাতায় লিখে ফেলা। এবং এই রুলস গুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। আপনি নতবিধান শতবিধান উচ্চারণ এগুলোর একদম জেনুইন কিছু রুলস আছে। তো সেই রকম করে আমরা যদি পাঁচটা করে রুলস শিখে রাখি, তাহলে হয়তো বা আমাদের অ্যাডমিশনের রিটেন পার্টের অ্যাটলিস্ট গ্রামার নিয়ে কোনো ধরনের প্যানিক করা লাগবে না। এরপরে যেটা আসবো বাংলা প্রথম পত্রতে। বাংলা প্রথম পত্রতে হয়তো বা আমাদের অনুধাবন বেসড কোশ্চেন আসতে পারে। যেহেতু আমরা বাংলা প্রথম পত্রতে সৃজনশীল লিখে অভ্যস্ত, তাই আমরা এখন থেকে যেটা করব সেটা হলো যে ক গুলা যেগুলা আছে কিংবা অনুধাবন বেসড যেই কোশ্চেন গুলা আছে সেগুলাতে যদি আমরা একটু প্র্যাকটিস করি, আর তার সাথে সাথে আমরা যদি একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস করি, তাহলে মনে হয় অ্যাডমিশনের রিটেন পার্ট নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার আমাদের কথা না। এটা শুধু বাংলার ক্ষেত্রে না, ইংলিশের ক্ষেত্রে নিয়ন ভাই যেটা বললো যে ফ্রি হ্যান্ড রাইটিং এর আসলে একটা প্র্যাকটিস রাখতে হবে। কারণ যেহেতু ডিউ নিটে প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু স্টুডেন্ট আসছে, আপনার ব্যবসা থেকে আসছে, হিউম্যানিটিস থেকে আসছে। তো প্রত্যেককে জাজ করার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর কতটুকু দক্ষতা আছে সেইটার উপরে আপনাকে জাজ করা। তো সেই জন্য বাংলা নিয়ে আপনি যেন 10 লাইন লিখতে পারেন যে কোনো টপিক নিয়ে, এখন সেটা রিসেন্ট টপিক হতে পারে অথবা বাংলা রিলেটেড টপিক হতে পারে, ইংলিশ নিয়ে আপনি যেন লিখতে পারেন। তো এই যে নিজের যে ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা, এই স্কিলটা আসলে নিজেরই বাসায় বসে নিজেরই প্র্যাকটিস করে সেটাকে আরো বেশি ভালো করতে হবে। থ্যাংক ইউ আপু। আপু, there is another question, আরেকটা কোয়েশ্চেন এসেছে আমাদের ভিউয়ার্স থেকে। ফাতেমা ইসলাম দোলা তিনি প্রশ্ন করেছেন যে বাংলা ফার্স্ট পেপারে কি শুধু এইচএসসি তে যেসব গদ্য পদ্য ছিল তার থেকে প্রশ্ন হবে, নাকি অন্য সব গদ্য পদ্যও পড়তে হবে, আর নাটক আর উপন্যাস কি পড়তে হবে নাকি? আচ্ছা, হ্যাঁ, বাংলা প্রথম পত্রে দেখা যাচ্ছে আমাদের এইচএসসি তে যে সিলেবাসটা ছিল এনসিটিভি কর্তৃক, সেই সিলেবাসের প্যাটার্নেই কোয়েশ্চেন করা হয়। এর বাইরের যে টপিক গুলো সেগুলো সাধারণত স্কিপ করা হয়, কারণ যেহেতু আমাদের অ্যাডমিশনটা অ্যাকচুয়ালি কি এইচএসসি এর প্রিপারেশনের উপর বেস করে একটা এক্সাম নেওয়া, তারপরে আপনাকে হলো ইউনিভার্সিটিতে ভর্তি করার একটা প্রক্রিয়া। তো সেই জন্য গভর্নমেন্টের যেই সিলেবাসটা আছে এইচএসসি সেইটা অনুসরণ করেই কোশ্চেন করা হয়। আর নাটক উপন্যাস থেকে সাধারণত কোশ্চেন আসে না, কিন্তু এখন এটা অ্যাকচুয়ালি কিন্তু আপনার ঢাবির সিলেবাস বাদও দিয়ে দেয়নি, কোথাও লিখা পাবেন না যে নাটক উপন্যাস থেকে কোনো প্রশ্ন আসবে না। তো ওই প্রথম কথাই বলতে হয় যে যদি আমাদের রিস্ক না নিতে চান তাহলে হয়তো বা আমরা একটু দেখে রাখতে পারি নাটক উপন্যাস, কারণ আমাদের এইচএসসি তে অলরেডি পড়া আছে, খুব বেশি এফোর্ট হয়তো বা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। তা কেউ যদি রিস্ক না নিতে চান নাটক উপন্যাস তারা দেখতে পারেন। কিন্তু সাধারণত আমরা যদি বিগত বছরের কোশ্চেন গুলা দেখি খুব একটা প্রশ্ন আমাদের আসে না, খুব একটা বললে ভুল হবে, কোশ্চেন আসেইনি। কিন্তু ওই যে ঢাবির সিলেবাসে কিন্তু লেখা কোথাও আপনি পাবেন না নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসবে না। জি আপু, থ্যাংক ইউ আপু ফর দ্য সাজেশন। ওকে, সো এবার আমি একটু নিয়ন ভাইয়ের কাছে যেতে চাই। যে ভাইয়া বলছে যে একজন জান্নাত রিয়া তিনি প্রশ্ন করেছেন যে রিটেনের জন্য কি আলাদা কোনো বইয়ের প্রয়োজন আছে, আর রিটেনের জন্য কিভাবে প্রিপারেশনটা নিলে ভালো হয়? I guess ভাইয়া here. আচ্ছা, নিয়ন ভাই, তো গতবার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে যে রিটার্ন পেয়ে দেখাচ্ছি যে আমার গত বছর আমার ডিপার্টমেন্টে একটা জুনিয়র পড়ে, সে হচ্ছে সেকেন্ড হয়ে ছিল। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? yes yes ভাইয়া, আমি yes অডিয়েবল? you're audible. জি ভাইয়া you are. আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে, জি ভাইয়া বলেন। হ্যালো? yes ভাইয়া, নিয়ন ভাইয়া you are audible. জি ওকে ভাইয়া ওকে, বলেন। সরি। সো দেখা গেছে যে এমসিকিউ এ একজন খুব বেশি মার্ক পেয়েছে।
দেখা গেছে যে এমসিকিউ একজন খুব ভালো করেছে, কিন্তু রিটেনে দেখা গেল যে আরেকজন তার মানে এমসিকিউ তার চেয়ে কম পেয়েছিল, সে রিটেনে ভালো করেছে, এবং দেখা গেল যে তাদের মেরিটের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। সো রিটেনটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে রিটেনের ব্যাপারটা আহ, আপনি নিজেই জাজ করতে পারবেন যে জান্নাত রিয়া যিনি কোয়েশ্চেনটা করেছেন, যে আপনি ইংরেজিতে ইন্টারে যখন পড়েছেন এইচএসসি তে, তখন আপনি আপনার প্যারাগ্রাফ বা এসে এগুলো লিখতে কমফোর্ট ফিল করতেন কিনা। যদি আপনি কমফোর্ট ফিল করে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আপনার রিটার্নের জন্য প্রিপারেশনটা ঠিক আছে। কিন্তু আপনি যদি কমফোর্ট ফিল না করেন, আপনাকে যদি বারবার মুখস্থ করতে হয়, এবং একটা কি বলবো যে একটা অপরিচিত টপিক আসলে যদি আপনি নার্ভাস হয়ে পড়েন এবং লিখতে না পারেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রিপারেশনে ঘাটতি আছে। সো এজন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি দেখবেন যে কোনো ইংরেজি বইতে এইচএসসির জন্য যেগুলো বই, সেগুলোতে আপনি দেখবেন যে, অথবা এখন অ্যাডমিশন বইতে হয়তো ইনক্লুড করবে যে প্যারাগ্রাফের জন্য কিছু টপিক আছে, একেবারে কমন কিছু টপিক, এক্সেপশনাল কিছু দিবে না ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো ইউনিভার্সিটি আই গেস, কারণ সবার জন্য তো প্রশ্ন করা হয়। সো দেখবেন যে কিছু একেবারেই আপনার পরিচিত টপিক আছে, সেগুলোতে আপনি লিখার প্র্যাকটিস করবেন, 10 লাইন 15 লাইন, কিন্তু খুব বেশি লিখতে হবে না। কিন্তু যে লাইনটি লিখবেন আপনি সেটা যাতে খুব এনরিচড হয়, আপনার লেখাটা যাতে এনরিচড হয়। যদি ইনফরমেটিভ কোনো টপিক হয় তাহলে ইনফরমেশন দিতে হবে, বা কোনো কিছু যদি মাকে নিয়ে লিখতে পারলে আপনি হয়তো বা একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট দিতে পারেন। সো এই বিষয়গুলো যে মানে টপিকটার সাথে সঙ্গতিপূর্ণ রেখে আপনার মানে যেটা জাজ করবার চেষ্টা করবে সেটা হচ্ছে যে আপনার ভাষার উপর দক্ষতা কতটুকু। তো আপনাকে সেই জিনিসটা প্রমাণ করতে হবে। যেমন আমরা যেটা প্রিফার করি সেটা হচ্ছে যে ইংরেজিতে যদি কেউ কোনো প্যারাগ্রাফে বা এসেতে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আছে, তো কেউ যদি প্যাসিভ সেন্টেন্স লিখে সেটা একটু বেশি কি বলবো যে এনরিচড হয় লেখাটা, এবং পড়তে ভালো লাগে। সো এরকম কিছু কিছু ট্রিক্স আছে যে জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই জিনিসগুলো আমি হয়তো বা একটা ক্লাসে বলবার চেষ্টা করব। এবং আমি এখন পর্যন্ত বাজারে এরকম ভালো কোনো বই এসছে কিনা শুধুমাত্র রিটেনের জন্য এটা আমার জানা নেই, আমি এখনো দেখিনি। যদি আমি খোঁজ নিব, যদি আমি পাই আমি আপনাদের গ্রুপে জানিয়ে দেব। আর যদি না পাই তাহলে আমার মনে হয় যে জয়কলি বা যেসব অ্যাডমিশন রিলেটেড বই আসছে সেগুলোতে আপনি পেয়ে যাবেন। তো খুব বেশি টেনশনের কিছু নেই। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাজেশন। সো এবার আমি তাহমিদ রেজন ভাইয়ের কাছে যেতে চাই যে ভাইয়া, আমাদের কমেন্ট সেকশন থেকে একজন ভিউয়ার কোয়েশ্চেন করেছে যে রাফিয়া ঐশী, তিনি বলেছে যে জাহাঙ্গীরনগরে কি জেনারেল ম্যাথ থাকবে বিজনেস স্টাডিজে? আচ্ছা, এখানে হচ্ছে সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে আমি জাস্ট দুইটা ইউনিভার্সিটি এক্সাম দিছি, বিইউপি এন্ড ডিইউ। সো মানে আই হ্যাভ লিটারালি জিরো আইডিয়া অ্যাবাউট জাহাঙ্গীরনগর মানে ইউনিট, বাট আমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা আছে। দ্যাটস দ্য থিং, কোশ্চেন প্যাটার্নটা কিরকম হইতে পারে জিকে। সো আই হ্যাভ গট দ্যাট আইডিয়া, বাট আই হ্যাভেন্ট given any practical exam of Jahangirnagar. That's the thing. So it's better to pass the question to Sakir Rahman Neon because he has given the exams and অনেক ভালোভাবে অ্যাটেন্ড করছে। That's the thing. ওকে ভাইয়া, শিওর। তো ভাইয়া, অডিসিটি নিয়ে দুইটা ইউনিভার্সিটি দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যে চান্স, এটা অনেক বড় একটা ব্যাপার অবশ্যই, রিয়েলি। I was So confident ভাইয়া, enough. That's the thing. সেটাই সেটাই। তো এখন আমি আবার নিয়ন ভাইয়ের কাছে প্রশ্ন আসছে, এবার একটু নিয়ন ভাইয়ের কাছে আবার চলে যাই। সো নিয়ন ভাইয়া যেটা বললো যে ভাইয়া সেম কোয়েশ্চেন, যে ঢাকা মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জেনারেল ম্যাথস থাকবে কি বিজনেস স্টাডিজে? আচ্ছা, Yes, ভাইয়া। জাহাঙ্গীরনগরে আরো একটা ইউনিটে, জাহাঙ্গীরনগরের খুব সম্ভবত বি ইউনিট যেটা, সেটাতে হচ্ছে আপনার বি অথবা সি, সেটাতে হচ্ছে গিয়ে আপনার ম্যাথ থাকে। শোনা যাচ্ছে? Yes ভাইয়া, you're audible. জি ভাইয়া, বলেন। জি, জাহাঙ্গীরনগরের বি ইউনিট যেটা, সেটা তো ম্যাথ থাকে, এবং এটা সায়েন্স স্টুডেন্টদের জন্য খুব বেশি একটা প্লাস পয়েন্ট, যে যেহেতু যারা সমাজ বিজ্ঞান অর্থনীতি এই বিষয়গুলো পড়ে না, তো জাহাঙ্গীরনগর বি ইউনিটে ম্যাথ দিয়ে কাভার করা যেতে পারে, যেটা আমি করেছি। আর আরেকটা জিনিস হচ্ছে বিজনেস ম্যাথ, যেটা আমি আইবি এর ইউনিটটাতে পরীক্ষা দিয়েছিলাম। সো হ্যাঁ, ম্যাথ থাকে, এবং সেগুলো আহ, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি আইবি এর জন্য প্রিপারেশন নেন দেন আপনি ইজিলি সেগুলো পারবেন। আর যদি নাও নিয়ে থাকেন তারপরেও আপনি হচ্ছে জাহাঙ্গীরনগরের দেখবেন যে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়। সো ওইটা আপনি দেখে নিতে পারেন, দেখে নিলে আমার মনে হয় হয়ে যাবে। ইটস নট দ্যাট টাফ।
থ্যাংক ইউ। Okay, thank you so much, Bhaiya. So here another question for Arisha Apu from Farjana Jim. Another viewers, উনি বলছেন যে আরিশা আপু আপনি ইংলিশ কিভাবে পড়তেন আর ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়বো আর কোন কোন টপিক পড়তে হবে? জি আপু যদি বলতেন। আচ্ছা, ইংলিশ কিভাবে পড়তাম? ইংলিশ ওই যে গতানুগতিক গ্রামার পড়তাম, মানে একদম আমি যেভাবে পড়তাম সেটা হলো যে ইংলিশ খুব একটা আসলে জোর দেওয়া হয়নি, কারণ শুরুতেই যেটা বলছিলাম যে একদম লাস্ট মোমেন্টে ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। তো বাংলা আর স্পেশালি জিকে পড়তে পড়তে ইংলিশের জন্য খুব একটা সময় পাইনি। কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে ইংলিশের গ্রামাটিক্যাল যে রুলস গুলা ছিল সেগুলোর বেসিক খুব ভালো ছিল। ছোটবেলা থেকে হচ্ছে গ্রামাটিক্যাল যে রুলস গুলো ছিল বা গ্রামারের যে পার্ট গুলো ছিল সেগুলোতে হচ্ছে মার্কসও ভালো আসতো বা প্র্যাকটিসও খুব বেশি কম হতো। এখন ইংলিশের জন্য যদি একটা সাজেশন দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে যে খুব বেশি এক্সারসাইজ গুলো করতে হবে, এক্সারসাইজ বারবার করে করতে হবে, রুলস এর দিকে নজর কম দিয়ে আমাদেরকে এক্সারসাইজের দিকে বেশি প্রেসার দিতে হবে। আর সিনোনিম অ্যান্টোনিমের কথা যদি বলতে চাই, সেটা আসলে আমি যেটা মনে করি সিনোনিম অ্যান্টোনিম পারা হচ্ছে টোটালি লাকের উপর ডিপেন্ড করে। তার কারণ হচ্ছে আপনি দুনিয়ার যত সিনোনিম অ্যান্টোনিম করবেন, আপনার লাক খারাপ থাকলে আপনি অ্যাডমিশন টেস্টে দেখবেন একটাও মিলবে না। কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডিউতে খুব একটা হার্ড সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন করা হয় না। তার কারণ হচ্ছে ডিউ হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেখান থেকে কিনা আপনার পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে। তো এমন কোনো কোয়েশ্চেন করা হয় না যেটা কিনা শুধুমাত্র ঢাকার স্টুডেন্টরা পারবে বা শুধুমাত্র ভালো ভালো স্কুল কলেজের স্কুল কলেজের স্টুডেন্টরা পারবে। তো দেখা যাচ্ছে যে আপনার এখানে অনেক গ্রাম থেকে আসা স্টুডেন্ট বা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে আমি বলতে চাবো যে সেই জায়গা থেকে অনেক স্টুডেন্ট আসছে। তো খুব একটা হার্ড সিনোনিম অ্যান্টোনিম করা হয় না। এখন যদি একজন জাহাঙ্গীরনগরের কথা বলছিল, আমি বেসিক্যালি জাহাঙ্গীরনগরের আইবিএ বা ল ইউনিটে যখন এক্সাম দিতে যাই আমি কোনো সিনোনিম অ্যান্টোনিম কমন পাইনি। খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা। কিছু ওয়ার্ড এরকম ছিল যেগুলো কিনা আমার কাছে টোটালি নতুন লাগছিল, আমি হয়তো বা এগুলো আগে চোখেও দেখি নাই। কিন্তু ব্যাপারটা এরকম না যে সিনোনিম অ্যান্টোনিম পড়ি নাই, কোনো না কোনো বই থেকে পড়েছি আর খুব ভালো মতো এফোর্ট দিয়ে পড়েছিলাম। কিন্তু তারপরেও দিন শেষে যখন দেখি কোনো কিছু কমন পড়ছে না, তখন আসলে নিজেকে এটা বলে সান্ত্বনা দিতে হয় যে সিনোনিম অ্যান্টোনিম জীবনে কমন পড়বে না, এটা টোটালি লাকের উপর ডিপেন্ড করবে। এখন তাই বলে কি পড়াশোনা ছেড়ে দিব? না, আমাকে বেসিক যেগুলো আছে সেগুলো জানতে হবে। তার কারণ কি, আমি ডিউতে বেসিক আসে। আপনার যদি, আমি জানি এখানকার প্রত্যেকটা স্টুডেন্টের কোর একটা ডেস্টিনেশন বা কোর একটা হোপ বা আশা হচ্ছে ডিইউ। তো ডিউর জন্য যদি আপনি প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে খুব বেসিক সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে সেগুলো পড়া চালিয়ে যেতে হবে আর দোয়া করতে হবে যাতে পরীক্ষার হলে সিনোনিম অ্যান্টোনিম কমন পান। আর যদি কমন না পান তাহলে কষ্ট পাওয়ার কিছু নেই, তার কারণ হচ্ছে ওই একটা দুইটা সিনোনিম অ্যান্টোনিমের জন্য আপনার অ্যাডমিশনে কোন একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না। আর আরেকটা যেটা ব্যাপার আসলে একটু আগে একজন কোয়েশ্চেন করেছিল যে জেনারেল ম্যাথের সেগমেন্টটা জাহাঙ্গীরনগরে বিজনেস স্টাডিজে আসে কিনা। আমি যে ইউনিট গুলাতে পরীক্ষা দিয়েছি যতটুকু মনে পড়ছে সেটা হচ্ছে যে ম্যাথ গুলা ছিল সেগুলো হচ্ছে আইকিউ বেসড ম্যাথ। এমন কোনো ম্যাথ থাকবে না যেটা কিনা শুধু সায়েন্সের স্টুডেন্টরা পারবে বা হচ্ছে শুধুমাত্র আপনার কোন একটা পার্টিকুলার বিভাগের স্টুডেন্টরা পারবে। ফর এক্সাম্পল, আমরা ছোটবেলায় সুডোকো খেলতাম, আমরা ছোটবেলায় নাম্বারের পাজেল খেলতাম, আমরা ছোটবেলায় মিসিং নাম্বার খুঁজে বের করতাম, তারপরে হচ্ছে আরো কিছু ছিল যে লিপিয়ারের কিছু ম্যাথ করতাম। আমি যেটা দেখেছি জাহাঙ্গীরনগরের যে ম্যাথ গুলো থাকে সেগুলো সাধারণত এই টাইপের ম্যাথ থাকে যেগুলোকে আমরা বলি আইকিউ বেসড ম্যাথ। তো আইকিউ বেসড ম্যাথের কোনো বিভাগ আসলে থাকে না, এটা প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টরাই অ্যাটেন্ড করতে পারে। তো এই ধরনের ম্যাথ গুলোই সাধারণত জাহাঙ্গীরনগরে দেয়। তো কারো আসলে যদি জাহাঙ্গীরনগর নিয়ে একটা আশা থাকে বা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার একটা ইচ্ছা থাকে তাহলে আসলে এইসব ম্যাথ নিয়ে খুব একটা প্যানিক হওয়ার কিছু নেই, কারণ ওখানকার ম্যাক্সিমাম ম্যাথ আপনার আইকিউ বেসড আসবে। খুব একটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য সায়েন্সের
যে ম্যাথ গুলো আমরা করি সেগুলো থেকে আসবে, যেগুলো কিনা বিজনেস স্টাডিজ পারবে না, এইরকম কোন ধরনের ক্লাস কিন্তু নেই। যেই ম্যাথ আসবে একদম পিওর ম্যাথ আসবে, যেটা কিনা প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টরা অ্যাটেন্ড করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ আপু ফর দ্য সাজেশন। আই গেস এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই হেল্পফুল হলো। সো এবার আমি রেজওয়ান তাহমিদ ভাইয়ের কাছেই যাই। সো ভাইয়া, আপনি আমাদের ভর্তি ইচ্ছুকদের জন্য কি এক পরামর্শ দান করেন যে তারা কিভাবে এখন মানে ওভারঅল সবকিছু জেনে একটা কিভাবে ভর্তি নিতে পারে? অ্যাজ ফার এজ আমি যদি প্যান্ডেমিকের কথা বলি, এই 2020 যারা এইচএসসি ব্যাচ ছিল তারা হয়তো এইচএসসি দেয়নি, এবং তারা কিন্তু অনেক ধরনের কোর্সেস বা ক্লাসেস গুলো যে করতে পেরেছে প্রপারলি, দূর দূরান্ত আমাদের মানে ঢাকার বাহিরের স্টুডেন্ট গুলো সবাই কিন্তু প্রপারলি করতে পারেনি। তো তাদের বেলায় অ্যাজ এক্সাম ইজ জাস্ট নকিং এট দ্য ডোর, খুবই কাছে চলে আসছে, তো তাদের জন্য আপনি যদি কিছু বলতেন। ওয়েল, ব্যাপারটা হচ্ছে কি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমি আছি, নিয়ন আছে। নিয়ন কোচিং করছে রাজশাহীতে, আমি কোচিং করছি কুষ্টিয়াতে। এবং নিয়নের ফার্স্ট টাইম পজিশন ছিল সেকেন্ড, আমার ছিল 99। সেকেন্ড টাইম পজিশন ছিল 44, আমার ছিল 46। সো আমরা কিন্তু ঢাকায় যাই নাই কোচিং করতে, দ্যাটস দ্য থিং। আলটিমেটলি আমি কিন্তু বাসায় কোচিং করছি। আমরা নিজেদের যে জেলা, সে জেলার ব্রাঞ্চে কোচিং করছি। আমি কোচিং এর সাথে সাথে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা, আমি কোচিং এর সাথে সাথে আই ডিড সুইমিং এন্ড জিম বোথ, দ্যাটস দ্য থিং। সো দ্য থিং ইজ ইটস অল অ্যাবাউট ইয়োরসেলফ, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে তুমি ঢাকায় যে খুব ভালো করবা এরকম কোনো কথা নাই। ডি ইউনিট হচ্ছে একমাত্র ইউনিট বা একমাত্র এক্সামিনেশন যেটা বাসায় বসে প্রিপারেশন নেওয়া যায়, বাকি কোনোটা নেওয়া যায় না, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি পোটেনশিয়াল ইউজ করা যায় হচ্ছে এখানে নিজের। সো ব্যাপারটা হচ্ছে সবসময় নিজের উপরে। আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রতিদিন পড়তাম। প্রতিদিন পড়তে বলতে হচ্ছে যে আমার রেগুলার শিডিউল ছিল হচ্ছে অ্যাটলিস্ট 2 আওয়ার্স পড়বো, 2 to 6 আওয়ার্স। এবং আমি নিজেকে সবসময় এন্টারটেইন রাখতাম। কজ এই যে বললো না ফোন চালানো নিয়ে একটা কথা হইলো, আমি ফোন চালাইছি, কিন্তু আমি এক্সামের 20 ডেজ বিফোর 20 ডেজ আমি ফেসবুক মেসেঞ্জার সব চালাইছি। বিফোর 20 ডেজ আমি জাস্ট হোয়াটসঅ্যাপ ইউজ করছি, ঠিক আছে? তারপরে আরেকটা এই যে ক্রুশিয়াল কোশ্চেন, যে প্রিফিক্স সাফিক্স, দেন প্রিফিক্স সাফিক্স না সরি, অ্যান্টোনিম সিনোনিম ভোকাবুলারি মুখস্থ। আমি অ্যান্টোনিম সিনোনিমস ভোকাবুলারি পড়ি নাই, দ্যাটস দ্য থিং। কজ আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ এটা একটা টাইম ওয়েস্ট। আমি যদি 1 মার্কের জন্য ছুটি, আমার 10 মার্ক হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মাথাটা কাজ করাইতে হবে তো, ঠিক আছে? ওই যে বলে না, একটু বুদ্ধিমান না হইলে দুনিয়াতে টেকা কঠিন, কাইন্ড অফ এরকম ব্যাপারটা, ঠিক আছে? যে তুমি একটা অ্যান্টোনিম সিনোনিম, মানে এখানে মিলিয়নস অফ ওয়ার্ডস আছে, তার মধ্যে থেকে একটা আসবে যেটা প্রবাবিলিটি 0.00001%, সেটার জন্য তুমি পড়তেছো সারা দিন রাত। যেখানে তোমার 10 মার্কের কোশ্চেন শিওর আছে সেটা তুমি পড়তেছো না, রিটেন পার্ট তুমি প্র্যাকটিস করতেছো না। ইটস কাইন্ড অফ লাইক হিপোক্রেসি, ঠিক আছে? এটা হচ্ছে বলদের মতন কাজ। সো এইসব কাজগুলা অ্যাভয়েড করতে হবে, বিং অনেস্ট। রেগুলার পড়তে হবে, যেটা তোমার যেটা তুমি পারতেছো সেটা পড়তে হবে। যেমন আমার একটা দিন বাংলা পড়তে মন চাচ্ছে না, আমি নিজেকে ফোর্স করি নাই বাংলা পড়তে, ঠিক আছে? তাহলে বাংলা না পড়লে অল্টারনেট কিছু একটা পড়বো, ঠিক আছে? প্ল্যানটা থাকবে এরকম যে আমি প্রতিদিন কিছু না কিছু পড়বো। আমার হাইয়েস্ট লিমিট থাকবে এতটুকু, লোয়েস্ট লিমিট থাকবে এতটুকু। আমি সবকিছু আমার যখন সময় হবে আমি তখন মানে চালাবো। কজ গান, মিউজিক, দেন সোশ্যাল মিডিয়া এগুলা ইউজ না করলে নিজেকে রিজয়েস করা যায় না, ঠিক আছে? এমনিতে এই জেনারেশন হচ্ছে ডিপ্রেসড, ঠিক আছে? একা থাকলেই ডিপ্রেসড হয়ে যায়। সো এগুলা না থাকলে তুমি নিজেকে মানে এন্টারটেইন করতে পারবা না। তো তোমার যদি মন ভালো না থাকে তোমার পড়াশোনা হবে না, বিং অনেস্ট, যেটা সত্য কথা। সো মন ভালো রাখতে হবে, রেগুলার পড়তে হবে, যেটা দরকার সেটা পড়তে হবে। আমি 1 মার্কের জন্য ছুটতেছি না, আমার বাকি 99 মার্কস পড়ে আছে এক্সামে অ্যান্সার করার জন্য। দ্যাটস দ্য থিং। আমার এক্সামে 100তে 100 পাইতে হবে না টেকার জন্য। আই হ্যাভ টু গেট 80% আপ মার্ক টু গেট দ্য চান্স, টু এনশিওর দ্য চান্স। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। সো আমি এটাই বলবো যে রেগুলার পড়ো, মাথা খাটায় পড়ো। বলতে এরকম না যে একদম সারাদিন পাগলের মতন পড়ে গেলা, নো, দ্যাটস নট। মাথাটা চালু করে পড়ো, যেটা দরকার সেটা পড়ো, ঠিক আছে? আর নিজেকে এন্টারটেইন রাখো, নিজের মনটাকে ভালো রাখো, ঠিক আছে? দিস টাইম তোমার নিজেকে হেল্প করতে হবে। জীবনে যদি একটা টাইমে যদি নিজেকে হেল্প করার সময় আসে তাহলে এটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল টাইম নিজেকে হেল্প করার। দ্যাটস দ্য থিং। সো আমি এতটুকুই বলবো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ ভাই, ইট ওয়াজ রিয়েলি সো মাচ মোটিভেটিং যে তুমি সবই করবে বাট তোমার জিনিসকে তুমি ঠিক রেখে দেন বাকি কিছু করো। ফ্রেন্ডস কেন থাকবে না, অবশ্যই ফ্রেন্ডস থাকবে, বাট জাস্ট স্ট্র্যাটেজিক্যালি সবকিছুতে আগাতে হবে। দ্যাটস দ্য থিং। অনেককে ফোর্স করা হয় যে তুমি এদের সাথে কথা বলবা না, আবার অনেককেই দেখি যে সব বন্ধ করে সে দরজা জানালা ফ্রেন্ডস সব সোশ্যাল মিডিয়া অফ করে সে বসে গেছে পড়তে। বাট এই জিনিসটা কিন্তু একটা টাইমে এসে অনেক ইফেক্টও করে, যে কি করছি ডিপ্রেশনে চলে যায় স্টুডেন্টরা। তো ডিপ্রেশনে না যে নিজেকে চিল রেখে পড়াটা আই গেস সবচেয়ে বেস্ট ওয়ে টু চিয়ার আপ এন্ড স্টাডি। তোমার থ্যাংক ইউ সো তুমি একটা মাচ। সোশ্যাল বিং, তুমি একটা সোশ্যাল বিং, সো তোমার অবভিয়াসলি যে জিনিসটা লাগবে তোমার, মানে তুমি সবসময় সোশ্যালাইজ হইতে চাবা, ঠিক আছে? তুমি সোশ্যাল বিং, সবসময় তুমি সোশ্যালাইজ হইতে চাবা। তুমি একা হয়ে গেলে ইউ উইল ফিল ডাউন। সো তোমার কোনো না কোনো মানুষের সাথে ইউ নিড দ্যাট, মানে মানুষের সঙ্গ লাগে, ঠিক আছে? বিকজ আমি নিজেও পার্টিকুলারলি কিছু ফ্রেন্ড সিলেক্ট করে আমি ওইভাবে আগাইছি। সো কিপ সাম অফ দ্য ফ্রেন্ডস, কথা বলো, ভালো লাগবে, সোশ্যালাইজ হও, সবকিছু করো, ঠিক আছে? অ্যাডমিশন ইজ নট অ্যাবাউট সবকিছু বন্ধ করে নিজেকে একদম বদ্ধ করে রাখা। নো, it's about doing the things properly, it's about maintaining the routine, nothing more. So best of luck for the admission people, that's the thing. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভাইয়া আপনার জন্য কিছু কোয়েশ্চেন্স ছিল। তো রাফিয়া ওয়েসি আমাদের একজন ভিউয়ার্স, সে বললো যে জিকের জন্য কি কোয়েশ্চেন ভিউ ফার্স্ট ভিউ না? ওয়েল, এখানে হচ্ছে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি পার্সোনালি যেটা ফলো করছি সেটা হচ্ছে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস। সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় জিকের জন্য 3টা 4টা 5টা 6টা বই, 5টা 6টা না, যাই হোক 3টা 4টা বই পড়তেছে। আমার কথা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা, অন্য বই কি ওইটা কুয়ালালামপুর লেখা থাকবে? অবভিয়াসলি লেখা থাকবে না, অবভিয়াসলি লেখা থাকবে না, তাই না? Yes. তাহলে কে তোমার যেখানে কারেক্ট ইনফরমেশন আছে, যে বইটা সবচেয়ে নির্ভুল, সে বইটা থেকে পড়ো। তুমি কি 3টা বই পড়লে জ্ঞানী হয়ে যাচ্ছ জিকেতে? অবভিয়াসলি নট। সো চুজ ওয়ান অফ দ্য বেস্ট বুক। সো ফার্স্ট ভিউ যেটা কথা বললো, ফার্স্ট ভিউ হচ্ছে আইকন প্লাস, আইকন প্লাস থেকে দেয়, ইফ আই এম নট রং। ওদের বইটা অনেক ভালো, বাট অনেকগুলা এক্সেস টপিক আছে, অনেক এক্সেস টপিক আছে, দ্যাটস দ্য থিং। অনেক এক্সেস টপিক বলতে আমাদের আইআর রিলেটেড থিওরি আছে যেটা কখনো আসবে না, আমি ওইগুলো ফাইন্ড আউট করছি। সো ফার্স্ট ভিউ ইজ গুড, যতটুকু পড়ার দরকার ততটুকু পড়ো ফার্স্ট ভিউ। মানে অনেকগুলা থিওরি থাকবে একাডেমিক, সেগুলো তোমার পড়ার দরকার নেই, ফার্স্ট ভিউ ইজ ভেরি গুড। এছাড়াও যে বইগুলো সাজেস্ট করবো সেটা হচ্ছে জোবাইরস জিকে, অবভিয়াসলি, বিকজ জোবাইরস জিকে ইজ পারফেক্টলি মেড ফর ডি ইউনিট, ঠিক আছে? আরেকটা যেটা, সেটা হচ্ছে জয়কুলি। তো আমি পার্সোনালি যেটা ফলো করছি, আমি সবসময় একটা বই ধরে রাখছি, বাংলার জন্য একটা বই, ইংলিশের জন্য একটা বই, হাইয়েস্ট 2টা বই। যেমন আমার ইংলিশের জন্য আমি পড়ছি কি, লেকচার শিটস পড়ছি, আর অ্যাপ্লাইড নামে একটা বই আছে যেটা হচ্ছে রেড এন্ড হোয়াইট কালারের, পিসি দাসের, ওইটা পড়ছি। বাংলার জন্য কি পড়ছি, 9-10 এর যে ব্যাকরণ বইটা আছে ওইটা পড়ছি, আর লেকচার শিট পড়ছি, সবকিছু পেয়ে গেছি আমি কমন। আর ফার্স্ট পেপার বুক তো লেকচার শিটে আছে। আর জিকের জন্য যেটা পড়ছি, ফর ইন্টারন্যাশনাল এন্ড ডোমেস্টিক অ্যাফেয়ার্স আই স্টাডিড জোবাইরস জিকে, এন্ড ফর কারেন্ট অ্যাফেয়ার্স আই স্টাডিড ক্যাপসুল, বিকজ ক্যাপসুল ইজ পারফেক্ট। ক্যাপসুলের ভিতরে যা দরকার সেটাই আসে, যতটুকু দরকার যেটাই আসার কথা সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলাই আসে। সো আমি অনেক প্রিসাইজ করে নিছি আমার সিলেবাস, আমি অনেক প্রিসাইজ করে নিছি আমার বইয়ের লিস্টটা। যখন তুমি বইটা শর্ট লিস্ট করে নিবা, তোমার সিলেবাসটা প্রিসাইজ করে নিবা, তখন তুমি শেষ করতে পারবা। তুমি যখন প্রিসাইজ করতে পারবা না, ইউ হ্যাভ ওশনস অফ সিলেবাস, তুমি শেষ করতে পারবা না, দ্যাটস দ্য থিং। সো আই উইল সাজেস্ট ফলো ওয়ান বুক, এন্ড ফার্স্ট ভিউ ইজ আ ভেরি গুড বুক। মানে আমার পার্সোনাল মতামত, ফার্স্ট ভিউ ইজ ভেরি গুড, স্পেশালি লাস্ট ভিউটা আরো বেশি ভালো, ঠিক আছে? বাট ফার্স্ট ভিউ চাইতে আমি বলবো যে গোছানো যদি কোনো কিছু পাইতে চাও তাহলে জোবাইরস জিকে যাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যদি কোনো কিছু গোছানো চাও তাহলে হচ্ছে ক্যাপসুলটা পড়ো, কজ ক্যাপসুল পার্ট পার্ট করে বের হয়, এন্ড সবকিছু থাকে ওর ভিতরে একদম, এবং ক্যাপসুল থেকে অনেক বেশি কমন পড়ে, দ্যাটস দ্য থিং। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাজেশন। আই গেস আমাদের ভিউয়ার্স রাফিয়া ঐশী ম্যাম গট হার অ্যান্সার। সো এবার আমি যেতে চাচ্ছি নিয়ন ভাইয়ার কাছে, যে বিফোর গোয়িং টু মাই কোয়েশ্চেন আমাদের ভিউয়ার্স থেকে একটা কোয়েশ্চেন নিয়ে নেই। যে ফাতেমা ইসলাম দোলা কোয়েশ্চেন করেছে যে ইংরেজির কি কি টপিক স্পেসিফাই করে পড়তে হবে? আচ্ছা, আমি এর আগেও বললাম যে অ্যাকচুয়ালি টপিক অনেকগুলো আছে, প্রায় আমাদের সব মিলে 18টার মতো টপিক হয়।
সো এর মধ্যে খুব একবার ইংলিশের যে বেসিক জিনিসগুলো সেগুলো, এর বাইরে কিন্তু খুব বেশি কিছু না। সো আপনি যদি ধরেন পার্টস অফ স্পিচ, তার মধ্যে 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এই বিষয়গুলো আছে। তারপর ডিগ্রি আছে, ভয়েস, ন্যারেশন, টেন্স, তারপর মডিফায়ার। সো এরকম যে জিনিসগুলো আছে, রিডান্ডেন্সি আছে। হ্যাঁ, তো আমি ক্লাস আমাদের শুরু হোক, ক্লাস শুরু হলে আমরা এই সবগুলো টপিক কি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোনগুলোকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, সেগুলো আমরা গ্রুপে দিয়ে দিব। এবং আজকে রাতে হয়তো আমি গ্রুপে একেবারে স্পেসিফিক করে দিয়ে দিব, আজকে না পারলে আমি ক্লাস শুরুর আগে এগুলো দিয়ে দিব। সো আমার মনে হয় গ্রুপ ফলো করলে স্টুডেন্টরা সবকিছু আনসার পেয়ে যাবে, মানে এই কোয়েশ্চেন আনসারটা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভাইয়া, রিগার্ডিং দ্য সেম থিং, যে ভর্তি ইচ্ছুকদের জন্য আপনি কি সাজেস্ট করেন অ্যাজ আ ওভারঅল ভিউ, যারা আমাদের এখন ভর্তি যোদ্ধারা আছে তাদের সম্পর্কে? I guess Bhaiya is here. Um, okay. কোয়েশ্চেনটা কি আমার কাছে Okay, so ছিল, ইফ আই এম নট yes, রং? Bhaiya. Yes, Bhaiya. Yes, Bhaiya. So মানে towards সরি, our like আরেকবার একটু কাইন্ডলি করলে ভালো হতো। sure, sure. তো ভাইয়া, আমাদের ভর্তি যোদ্ধাদের মানে উদ্দেশ্যে আপনি ওভারঅল কি ভিউ দিতে চান বা কি বলতে চান ওদের, এখন মানে একটা ওভারঅল ভিউ, যারা এখন কি করবে, কি করা উচিত অ্যাজ আ ওভারঅল ভিউ? ভাইয়া। ওকে, সো যে জিনিসটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমাদের বাকি দুই স্পিকার সহ আমরা যেগুলো বিষয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা জিনিস প্রচন্ড করে ইম্পর্টেন্ট এবং কনসিস্টেন্টলি পড়তে হবে। আহ, এবং সেই সাথে আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে জেনারেল নলেজে আমাদের সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে, যদি আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি। সো জেনারেল নলেজে আমি যদি আমার প্রথমবার এক্সামে এক্সপিরিয়েন্স বলি, আমার জেনারেল নলেজে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। পসিবলি আমার 48টা, 50-এর মধ্যে 48টা কারেক্ট ছিল এবং কোনো নেগেটিভ মার্কিং ছিল না। সো এটা আমার মানে মেরিট পজিশন ভালো করবার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছে। এবং সেই সাথে ইংরেজি এবং বাংলাতে অনেক ভালো ছিল, অবভিয়াসলি 25 এর উপরে ছিল। আর ইংরেজি যে জন্য খুব বেশি লাগে সেটা হচ্ছে যে ইংরেজিতে কিছু কিছু সাবজেক্টে আপনার স্পেসিফাই করে দেয়া থাকে যে ইংরেজিতে এত লাগবে, 14 বা 18, বা যেমন ইন্টারন্যাশনাল রিলেশনস খুব সম্ভবত ইংলিশের পাশাপাশি জেনারেল নলেজ, ইন্টারন্যাশনাল পার্টের মার্কও থাকে। সো এরকম কিছু কিছু সাবজেক্ট আছে। সো দেখা যাচ্ছে যে অনেকে পজিশন ভালো করেছে ইংরেজি, জেনারেল নলেজ এবং বাংলায় ভালো করে, কিন্তু দেখা গেলো তার ইংরেজিতে মার্ক, পার্টিকুলার সাবজেক্টের জন্য মার্ক কম। সো সেক্ষেত্রে সে সেই সাবজেক্টে ভর্তি হতে পারলো না। এই জন্য ইংরেজিটা ভালো করতে হবে। আর সেই সাথে বাংলা তো অবশ্যই ভালো করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আপনার একটা কোয়েশ্চেন মানে অ্যাডমিশন এমন একটা জায়গা যে আপনার মানে 0.5 মার্কস, 0.25 মার্কস এর জন্য আপনি প্রচন্ড রকম পিছায়া যাবেন। সো কোন সাবজেক্টকে আপনি বলতে পারবেন না যে এটা আমি ছেড়ে দিয়ে বা এই টপিকটা ছেড়ে দিয়ে পড়বো। তারপরে যদি আমি বলি যে আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আনসারটেইন, আরিশা বা রেজন যেটা বললো যে আপনার সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ফ্রেজ, এই জিনিসগুলো, সেগুলো আপনি কত পড়বেন। তো এটার একটা সহজ উপায় হচ্ছে যে আগের বছরের যে প্রশ্নগুলো আছে, যেমন আপনি রেপুটেড কয়েকটা ইউনিভার্সিটি, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো যদি আপনি ওগুলো সলভ করেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে আপনার মোটামুটি কি কি পড়তে হবে। এবং সেই জিনিসগুলো থেকে ম্যাক্সিমাম সময় আসে। একেবারে এক্সেপশনাল কেস সেটা ডিফারেন্ট, সেটা হয়তো বা পারা যাবে না। আর বাংলার ব্যাপারে যেটা হচ্ছে সেটা হলো যে আপনার জয়কলি বইটা বাংলার জন্য খুব ভালো, মানে আমাকে সার্ভিস দিয়েছে এন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে জয়কলি থেকে আমি জয়কলির বাইরে আসলে কিছু পড়িনি, বাট জয়কলি থেকে একেবারেই আমি যা মানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট জয়কলি আমাকে দিয়েছে। সো এই জন্য জয়কলিটা পড়াটা ভালো, আমি সাজেস্ট করবো পার্সোনালি। ইংরেজির জন্য বলেছি যে বই এক্সারসাইজ খুব বেশি আছে সে বইটা ফলো করবেন। আর জেনারেল নলেজের জন্য একটা ডিবেট বাজারে খুব আছে যে এমপিসি পড়বো না জোবাইস জিকে পড়বো। ঠিক আছে, সো রেজন যে যে আনসারটা দিল যে ঢাকা রাজধানী কি বাংলাদেশের রাজধানী কি ঢাকা বাদে অন্য কিছু হবে কিনা,
সো এটা একটা বিষয়। এর আচ্ছা। বাইরেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি যেটা আমার স্টুডেন্টদের বলেছি সেটা হলো যে যদি কারো বেশি পড়ার ইচ্ছা থাকে বা যদি কেউ ডিফেন্সিভ হয় যে কোনো রিস্ক নিবে না, সেক্ষেত্রে তার উচিত এমপিসি পড়া। এটা একটু বেশি জিনিস কভার করবে। এমপিসি সব পড়তে হবে তা না, সব অবশ্যই পড়তে হবে না, কিন্তু পড়া। আর যদি কেউ একেবারে প্রিসাইজলি পড়তে চায় টু দ্য পয়েন্ট, তার জোবার্জিকে পড়া উচিত। আর এর বাইরে আমি ক্ষমা চাচ্ছি যে বাকি অনেক বই আছে বাজারে, আমার সেগুলোতে খুব একটা ধারণা নাই, আমি সেগুলো পড়িনি মেইন বই হিসেবে, আমি এই দুটোই পড়েছি। আর এর বাইরে যেটা হচ্ছে যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, আর তার সাথে হচ্ছে যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি ক্যাপসুল বেরোয় জোবায়ার্স এর, শেষের দিকে বেরোবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফাইনাল। তো সেই জিনিসগুলো আপনাকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এবং জোবায়ার্স জিকের যে ক্যাপসুল গুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে, এক্সেপশনাল কিছু জিনিস থাকে যেগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট। সো এখন যেটা বলবো যে 2020 এইচএসসি ওরা অনেক বেশি মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেছে, সারাটা বছর এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন। সো এট দ্য সেম টাইম তারা আরো লাকি যে তারা অনেকটা সময় পেয়েছে, যে অ্যাডমিশন তাদের যখন থেকে এইচএসসি হবে না ঘোষণা হয়ে গেছে, তারপর তারা অনেক বেশি একটা সময় পেয়েছে। সো আই বিলিভ যে তারা সময়টাকে কাজে লাগিয়েছে, এবং যদি না লাগিয়ে থাকে প্রপারলি, এখন থেকে তাদের উচিত আমাদের ক্লাসগুলোকে ফলো করা এবং আজকে যেসব বিষয় আলোচনা হলো সেই বিষয়গুলো ফলো করা টু দি পয়েন্ট। আই গেস তারা ভালো করবে, এখনো যথেষ্ট সময় আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ লিওন ভাইয়া ফর অল ইউর সাজেশনস অ্যান্ড অ্যাডভাইসেস। তো তারপর আমি যেতে চাই হচ্ছে গিয়ে আরিশা আপুর কাছে। তো আরিশা আপুর কাছে যাওয়ার আগে আরেকটি কোয়েশ্চেন আছে রেজওয়ান আহমেদ ভাইয়ের জন্য, যে আলী আরাফাত আমাদের একজন ভিউয়ার্স, তিনি কোয়েশ্চেন করেছেন যে ভাইয়া মেডিকেলের জিকে কোন বইটা ভালো, একটু বলবেন কাইন্ডলি, যদিও বা ডি ইউনিটেড নিয়ে ডিসকাস হচ্ছে। তো ভাইয়া আপনি যদি প্লিজ বলবেন। আচ্ছা, যেটা সত্য কথা সেটা হচ্ছে যে for GK I will obviously suggest Zobar's GK for medical, cause মেডিকেলের জিকে এর মার্কস অনেক কম ক্যারি করে। সো ইটস বেটার টু স্টাডি জোবার্স জিকে, এন্ড জোবার্স জিকে তে মেডিকেলের আগের বছরের যা প্রশ্ন আসছে টপিক ওয়াইজ দেয়া আছে। সো ইটস আ অ্যাডভান্টেজ, বিং অনেস্ট। সো বেটার, অন্যান্য বই অনেক আবোল তাবোল বই আছে, আবোল তাবোল না অ্যাকচুয়ালি বই আছে, বাট ইটস বেটার টু স্টাডি জোবার্স জিকে কজ এটা গোছানো, প্লাস এখানে হচ্ছে মেডিকেলের আলাদাভাবে দেয়া আছে, যে মেডিকেলের আগের বছরের প্রশ্ন দেয়া আছে। সো হি অর শি ক্যান গেট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন, যে এটা ইজি হবে না কিরকম হবে, নাকি কঠিন হচ্ছে, নাকি কোন দিকে ইম্পর্টেন্ট, কোন কোয়েশ্চেনটা রিপিট হচ্ছে, প্রপারলি দেয়া আছে। সো ইটস বেটার টু স্টাডি জোবার্স জিকে, দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, একজন ফারজানা মিম, আমাদের একজন ভিউয়ার্স, তিনি কোয়েশ্চেন করেছেন যে আমি মেডিকেল কোচিং করছি, তো এর পাশাপাশি ডিউ এর ডি ইউনিটের জন্য ইংলিশ প্রিপারেশন নিতে চাচ্ছি এখন। এটার জন্য যদিও শুধু রেটিনা ডাইজেস্টের জিকে এন্ড ইংলিশ বইটা পড়ি, সেটা কি ইনাফ হবে কিনা? ওয়েল, ব্যাপারটা হচ্ছে যে ইউনিটটা হচ্ছে স্পেশালাইজেশন, মানে প্রতিটা ইউনিটের একটা স্পেশালাইজেশন আছে, মানে যেটাকে আমি বলি এক একটা আলাদা ভাগ আছে। যেমন ফর ডি ইউনিট মেইনলি যে জিনিসগুলো পড়তে হয়, মেইন স্ট্রিম ইংলিশ, বাংলা, জিকে পড়তে হয়। ফর মেডিকেল বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ইজ মেইন, সাইড বাই সাইড ইংলিশ বা বাংলা। ফর এ ইউনিট হচ্ছে চারটা মেইন সায়েন্সের সাবজেক্ট প্লাস বাংলা বা জিকে বা ইংলিশ, এরকম ব্যাপারটা। সো সবকিছুর একটা মানে স্পেশালাইজেশন আছে। সো যদি কেউ প্রপারলি ডি ইউনিটের ইংলিশ প্রিপারেশন নিতে চায়, সো ইটস বেটার টু স্টাডি দ্য স্পেসিফিক বুকস অফ ইংলিশ অ্যান্ড জিকে ফর ডি ইউনিট, দ্যাটস দ্য থিং। তাছাড়া কাভার হবে না, কারণ নলেজ ভাস্ট, ইংলিশ আর জিকে সিলেবাস ভাস্ট, মেডিকেলে এতটা ভাস্ট কাভার করে না। মেডিকেলেরটা হচ্ছে বেসিক, সো ইটস বেটার টু স্টাডি দ্য বুকস অফ ডি ইউনিট, যেমন জোবার্স জিকে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর লেকচার শিটস, দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য থিং। সো আমি বলবো যদি কেউ ডি ইউনিটের জন্য একটু প্রপারলি প্রিপারেশন নিতে চায়, সো মেডিকেলের শিট ছাড়াও একটু এক্সট্রা প্রিপারেশন নেওয়া উচিত, বিং অনেস্ট, দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ রেজওয়ান আহমেদ ভাইয়া। সো ইয়া, আই হোপ ফারজানা জিম হ্যাজ গট হিজ অ্যান্সার, ভালোই হেল্প হবে ইনশাআল্লাহ, আই হোপ। ওকে, সো আরিশা সালসাবিল আপু, এবার যদি আপনি বলতেন ভর্তি যোদ্ধাদের রিগার্ডিং, যে আপনি ওদের জন্য কি অ্যাডভাইস দিতে চান, একটা ওভারঅল ভিউ।
একজন ইনস্ট্রাক্টর হিসেবে and towards an experienced person হিসেবে? ওকে, তো লাস্টলি অ্যাকচুয়ালি যেটা বলবো, আচ্ছা একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ইফ ইউ ডোন্ট মাইন্ড সালসাবিল, তুমি একটু তোমার মাইকটা যদি মিউট করতে, আই হোপ সাউন্ডটা ওভারল্যাপিং হতো না। Sure, sure, sure. ওকে, ইয়া, নাও ইটস ফাইন। সো যেটা বলছিলাম যে লাস্টলি ওই যে প্রথম থেকে আসলে যে কথাটা বলবো যে অ্যাডমিশনের যেই টাইমটা, স্পেশালি এই 2021 এর জন্য এতদিন ধরে এক্সাম হবে 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 করেও হচ্ছে না, তো ওরাও আসলে একটু বদার্ড ফিল করবে যে এক্সামের প্রিপারেশন নিয়েছে কিন্তু এন্ড অফ দ্য ডে এসে দেখছে যে এক্সামের ডেট আবার ডিলে করছে। তো এই মুহূর্তটাতে আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্সটাকে ধরে রাখা, এবং সেইটাকে ধরে রেখে মাথা থেকে এক্সামের ডেটটাকে ফেলে দেয়া। মনে রাখতে হবে যে আমার হয়তো বা এক সপ্তাহ পর পরীক্ষা, সেইটাকে মাথায় রেখে আমাকে এই এক সপ্তাহ ডু অ্যান্ড ডাই করে পড়তে হবে, যে হয় আমি এই সপ্তাহ পড়বো কারণ পরের সপ্তাহে আমার পরীক্ষা, পরের সপ্তাহে পরীক্ষা হলো না, ওকে ফাইন, এটা আপনার জন্য একটা অপরচুনিটি যে আপনি এক সপ্তাহ আরো বেশি সময় পেলেন, তো আবারও সেই এক সপ্তাহকে কাজে লাগানোর জন্য একটা প্ল্যান করে বসুন। যদি আমরা মনে করি যে পরীক্ষা হবে কি হবে না, কি হবে না হবে, এইটা ভেবে আসলে কোনো লাভ নেই, কারণ দিন শেষে অ্যাডমিশনের পরীক্ষা হবে, সেখানে পরীক্ষা উঠিয়ে দেওয়ার কোনো চান্স নেই, কোনো স্কোপ নেই। তো যেটা করতে হবে সেটা হচ্ছে একটু পেশেন্সটাকে ধরে রাখতে হবে, এবং সে অনুযায়ী একটা রেগুলারিটি মেনটেন করে আমাকে রেগুলার করতে হবে, কারণ দিন শেষে পড়ার কোনো বিকল্প নেই। এই যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা আসলে চান্স পাচ্ছে, আমরা রেজাল্টের পর এরকম অনেক কথা শুনি, আরে ওই স্টুডেন্টটা তো ভালো ছিল না, চান্স পেয়ে গেছে পাবলিকে, 4-5টা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, অমুক তো ভালো রেজাল্ট করতো না, চান্স পেয়ে গেছে না। কলেজ স্কুলে হয়তো বা ভালো রেজাল্ট করেনি, কোনো না কোনো পার্টিকুলার রিজন হতেই পারে, কিন্তু তাই বলে সে স্টুডেন্ট খারাপ বা সে হয়তো বা সেই অ্যাডমিশন পিরিয়ডটাতে কোনো হার্ড ওয়ার্ক করেনি, এটা কিন্তু বলা যায় না। এটা কোনো জাদুর লাঠি নেই যেটা আপনি ঘুরিয়ে দিবেন আর অ্যাডমিশনে চান্স পেয়ে যাবেন। প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা মানুষ যারা কিনা একটা ভালো জায়গাতে এখন আছে, পড়াশোনা করছে, প্রত্যেকে লাইফের কোনো না কোনো টাইমে পড়াশোনা করেছিল, কারণ পড়াশোনা ছাড়া আপনি কখনো সেই জায়গাটাতে আসলে পৌঁছাতে পারবেন না। দিন শেষে একটা কথা সবাই বলে যে আপনি যেখানে এফোর্ট না দিবেন সেখানে আলটিমেটলি আপনার জন্য সাকসেস আসবে না। এটা দুনিয়ার নিয়ম যে আপনি চেষ্টা না করলে আপনাকে কেউ কোনো কিছু দিবে না, তো সেই জায়গা থেকে নিজের জায়গা থেকে চেষ্টাটা করতে হবে। দিন শেষে আপনি জিতুন অথবা হারুন, অ্যাটলিস্ট নিজের কাছে যাতে এই অ্যান্সারটা দিতে পারেন যে না আমি চেষ্টা করেছি। তো চেষ্টা করলে আপনি আলটিমেটলি কোনো ইউনিভার্সিটিতে চান্স পেলেন না পেলেন, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ আপনি যেই জায়গাতে যাবেন সেইখানে আপনি ভালো কিছুই করবেন। তো সব থেকে ইম্পর্টেন্ট পাবলিকে চান্স পাওয়া, প্রাইভেটে চান্স পাওয়া না, এটা না, আমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমার একটা মোটো থাকবে বা আমার একটা লক্ষ্য থাকবে যে আমি পাবলিকে চান্স পেতে হবে। দিন শেষে যদি চান্স না পাই, সমস্যা নেই, তো আমি তো চেষ্টা করেছি। দিন শেষে যেই জায়গাটাতে পড়বো সেই জায়গাটাতে ভালো কিছু করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। রিয়েলি অনেক সুন্দর ছিল। আগে সবাই মোটিভেটেড হবে এসব কথা শুনে। সো এবার রেজওয়ান আহমেদ ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন। ফাতেমা ইসলাম দোলা সে করেছেন যে রেজওয়ান ভাইয়া বলেছিলেন যে বাংলার জন্য লেকচার শিট পড়তেন, তা কি কোনো কোচিং এরটা পড়তেন? ওয়েল, হ্যাঁ, আমি বাংলার জন্য লেকচার শিট যেটা পড়তাম সেটা হচ্ছে আমি ইউসিসিটা পড়তাম। তো ব্যাপারটা হচ্ছে কি, আমার হচ্ছে মেইন 3টা কোচিং ডি ইউনিটের, ফোকাস, আইকন প্লাস আর ইউসিসি, এই 3টার উপরে খুব ভালো ধারণা আছে যে এদের লেকচার শিটটা কিরকম হয়। ঠিক আছে, সো যেটা হচ্ছে ফ্যাক্টর সেটা হচ্ছে যে ইটস বেটার টু স্টাডি ফ্রম ইউসিসি অর আইকন প্লাস অর ফোকাস, দ্যাটস দ্য থিং। সো আইকন প্লাস, ইউসিসি অর ফোকাস, এই 3টা থেকে যদি তুমি পড়ো, তোমার ইংলিশের লেকচার শিট পড়লে ইংলিশটা ফুললি কভার হয়ে যায়। ইভেন বাংলার লেকচার শিটটা যদি পড়ো, বাংলাটাও ফুললি কভার হয়ে যায়। জাস্ট জিকেটা এক্সট্রা করে পড়তে হয়, বিকজ কারেন্ট অ্যাফেয়ার্সটা এত প্রপারলি থাকে না এন্ড ফুল ইনফরমেশনটা থাকে না। সো বাংলার জন্য যেটা পারফেক্ট সেটা হচ্ছে হয় ইউসিসি, না হলে আইকন প্লাস, না হলে ফোকাসের লেকচার শিটগুলো কালেক্ট করে লেকচার শিটটা শেষ করতে। কেউ যদি শুধু লেকচার শিটটা শেষ করে, তার সাথে যদি ওই এক্সারসাইজ গুলো শেষ করে, তাহলে বাংলাতে তাকে কেউ থামাইতে পারে না। দ্যাটস দ্য থিং। মানে আমাকে অ্যাটলিস্ট আমার সুবিধা হয়েছে এটা পড়ে, আমার এটা মনে হয়েছে। দ্যাটস দ্য থিং।
Thank you so much, Bhaiya, for the suggestion. I guess she has got her answer, Fatima Islam Dola. ওকে, সো এবার আমি রেজওয়ান আহমেদ ভাইয়ের কাছে একটা এখন বলতে চাই যে ভাইয়া ইনস্টিটিউট স্কুলে এত সুন্দর একটা উদ্যোগ যে ইনস্টিটিউট স্কুল এত বড় লাইক ডি ইউনিটের প্রিপারেশন এন্ড ক্র্যাশ কোর্সেস টোটালি ফ্রি দিচ্ছে, উন্মুক্ত সবার জন্য, সারা বাংলাদেশের জন্য। সো ভাইয়া এত বড় ইনিশিয়েটিভটা বা এই উদ্যোগ নিয়ে আপনি যদি কিছু বলতেন। ওয়েল অবভিয়াসলি এটা অনেক নোবেল একটা ইনিশিয়েটিভ, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বিকজ কোনো প্ল্যাটফর্ম এই জিনিসটা অফার করতেছে না, বিং অনেস্ট। এন্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা দেখতেছো ইউ পিপল আর প্রিভিলেজড, ঠিক আছে, তোমরা প্রিভিলেজড এনাফ যে ইউ আর গেটিং দিস। আমাদের টাইমে উই কান্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট দিস টাইপ অফ থিং, উই কান্ট ইভেন ইমাজিন অ্যাবাউট দিস টাইপ অফ থিং। এখন তোমরা এই জিনিসগুলো পাচ্ছ, তাও ফ্রিতে পাচ্ছ। We are not doing any business to you guys, that's the thing, and we are providing you the best things, মানে we are trying to provide you the best things obviously, so that's the thing. So এইখান থেকে বোঝা উচিত যে what we are doing on আমাদের এই ইনিশিয়েটিভটা কতটা গ্রেট, এটা বোঝা উচিত তাদের, যে আমরা কতটা হার্ড ওয়ার্ক করতেছি উইদাউট এনি উইদাউট এনি ইন্টারেস্ট। দ্যাটস দ্য থিং, বিকজ মানুষের স্বভাব হচ্ছে টু ফাইন্ড ইন্টারেস্ট, বাট উই আর নট ফাইন্ডিং ইন্টারেস্ট আউট হিয়ার। That's the thing. We're providing free education offers. So people should run after it. At least they should support it. They should utilize this free opportunity. That's the thing. And আমি যতটুকু জানি, as a Bangladeshi, we love free things, and we try to utilize the most out of anything that we got free. ঠিক আছে, even একটা সিঙ্গেল পানির বোতল ফ্রি পাইলে তারা ইউটিলাইজ করবে। That's the thing. So try to utilize this courses. That's the thing. ঠিক আছে, so try to utilize these courses, and obviously this is a great initiative by instant school without any doubt. I'm যারা এখানে initiators literally they are doing something revolutionary, being honest. That's the thing. So be a part of something revolutionary, be something exceptional. That's the thing which you can take pride of ultimately. Yes, Bhaiya, thank you so much. Really indeed, it's a great initiative. So Arisha আপু, আপনার পার্সপেক্টিভ অ্যাজ আ ইনস্ট্রাক্টর হিসেবে ইনস্ট্যান্ট স্কুলের এত বড় একটা উদ্যোগ, অ্যাজ আ ফ্রি ক্লাসেস প্রোভাইডিং টু অল দ্য স্টুডেন্টস দেয়ার ইন বাংলাদেশ, যদি কিছু বলতেন। ওকে, সো প্রথমে আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাডমিশন পিরিয়ডে আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়। আমি জানি না, হয়তোবা ম্যাক্সিমাম স্টুডেন্টের এই প্রবলেমটা ফেস করতে হয়। দেখা যাচ্ছে যে হয়তোবা আমরা একটা কোর্সে ভর্তি হচ্ছি, যে ফর এক্সাম্পল আপনি একটা মেডিকেল কোর্সে ভর্তি হলেন, কিন্তু মাঝপথে যে আপনার এটা ফিল হলো যে না, আমাকে আসলে মেডিকেলে হতেও পারে, নাও হতে পারে, আপনি একটা আনসার্টেনিটিতে ভুগছেন। সো ইন দ্যাট কেস আপনি চাচ্ছেন যে ঠিক আছে আমি ইউনিটের জন্য সুইচ করি। তখন দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোচিং এ ভর্তি হতে যাচ্ছেন, লাস্ট মোমেন্টে আপনার কাছ থেকে মডেল টেস্টের জন্য তারা অন্তত 5-6 হাজার টাকা নিয়ে নেবে, শুধুমাত্র মডেল টেস্ট। আমি বারবার মেনশন করে দিচ্ছি, শুধুমাত্র মডেল টেস্ট। আপনাকে কোনো সাপ্লিমেন্টারি বুক দিবে না, আপনাকে কোনো লেকচার শিট দিবে না, কোনো কিছু দিবে না, শুধুমাত্র 10টা মডেল টেস্ট আপনাকে প্রোভাইড করা হবে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই জিনিসটা এই জিনিসটা মেনটেন করা পসিবল হয় না। দিন শেষে আমাকে ফ্যামিলি থেকে শুনতে হচ্ছে যে তোমাকে তো আমি অমুক জায়গাটাতে ভর্তি করিয়েছিলাম, তাহলে কেন তুমি ওই জায়গাটা থেকে সুইচ করে আবার এই জায়গাটাতে আসতে চাচ্ছ। এছাড়া আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, এটা একদম সত্যি কথা, যেটা ফিনান্সিয়াল ক্রাইসিস আমাদের প্রত্যেকটা মানুষের দেখা যায় এই অ্যাডমিশন পিরিয়ডটাতে খুব মাথাচাড়া দিয়ে ওঠে। তো সেই জায়গা থেকে আমি যদি বলতে চাই, এই যে ইনস্ট্যান্ট স্কুল একটা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট করলো, একেবারে ফ্রিতে, কোনো ধরনের কোর্স ফি ছাড়া ডি ইউনিটের ফুল একটা প্যাকেজ বা ফুল একটা কোর্স আপনাকে তারা প্রোভাইড করছে। এবং শুধুমাত্র প্রোভাইডই করছে না, আমরা আপনাদেরকে লেকচার শিট থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস শেষে এক্সাম পর্যন্ত নিচ্ছি, যেটাকে আমি একটু আগে মডেল টেস্ট বললাম। 10টা মডেল টেস্ট 4,000 টাকা, 5,000 টাকা। তো সেইটার সাথে সাথে আপনি লেকচার শিট পাচ্ছেন, প্লাস আপনি কোর্সের যেই এক্সাম গুলো আছে সেগুলোও পেয়ে যাচ্ছেন, প্লাস সলভ ক্লাসও পাচ্ছেন। তো অবশ্যই নিঃসন্দেহে এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ। আর তার থেকে বড় কথা হচ্ছে, এখানে যারা এখন আপনাদের ক্লাস নিচ্ছে তারা সবাই খুব একটা আগে কিন্তু পরীক্ষা দিয়ে আসেনি, গত বছর বা তার আগের বছর পরীক্ষা দিয়ে বের হয়েছে। তো আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা জেনুইন আইডিয়া আছে। কিন্তু আমরা যখন কোচিং এ পড়তে যাই, একটা হিউজ স্টুডেন্টদের মাঝে আমরা পড়ি,
যার কারণে আমরা অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু পাই না। এবং এই যে আপনাদের ইনস্ট্রাক্টরদের সাথে একটা ওয়ান টু ওয়ান একটা কন্ট্যাক্ট হচ্ছে এই অনলাইন কোচিং এর মাধ্যমে, এবং উইদাউট এনি কস্ট অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে আপনারা অনেক বেশি বেনিফিটেড, কারণ আমরা যখন অফলাইন কোচিং করতাম দেখা যেত যে কোন একটা ক্লাস শেষে কোন একটা জিনিস বুঝতে না পারলে ইনস্ট্রাক্টরদের কিছু দৌড়াতে হতো, অনেক সময় তাদেরকে খুঁজেও পাওয়া যেত না। কিন্তু এখন রাইট নাও আপনারা আমাদের সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ করতে পারছেন কোনো ধরনের কস্ট ছাড়া। তো অবশ্যই এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ। সব থেকে বড় কথা হচ্ছে দিন শেষে আপনাকে আর এক্সট্রা করে ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য কোনো ঢাকা মেডিকেল বা কোনো ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ার কাছে, ল ডিপার্টমেন্ট বা আইআর ডিপার্টমেন্টের ভাইয়ার কাছে বা আপুর কাছে প্রাইভেট করতে হচ্ছে না টাকা খরচ করে। তো সেই সব ফ্রি যেই অ্যাডভাইস বা ফ্রি যেই গাইডলাইন সবকিছু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। তো এর থেকে বড় উদ্যোগ আর কি হতে পারে? কারণ শিক্ষা আসলে এমন একটা জিনিস যেটা নিয়ে আসলে আমাদের প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে। সেখানে আজকে আমার ফিনান্সিয়াল অবস্থা খারাপ দেখে আমি একটা জায়গাতে সুযোগ পাবো না, এটা আসলে মেনে নেওয়াটা একটু কঠিন। তো সেই জায়গা থেকে অবশ্যই ইনস্ট্যান্ট স্কুল যা করছে সেটা অনেক বড় একটা উদ্যোগ। থ্যাংক ইউ সো মাচ আপু ফর সাচ বিউটিফুল ওয়ার্ডস। রিয়েলি এটা অনেক বড় একটা উদ্যোগ ইনস্ট্যান্ট স্কুলের। সো এটাই আর কি, দ্যাট ওয়াজ অল। সো একটা লাস্ট কোয়েশ্চেন নিয়ে নেই, যে আমাদের ফাতেমা ইসলাম দোলা বলছিলেন যে আমি রেজওয়ান আহমেদ ভাইয়ের কাছেই বলি যে লাস্ট এই 2 মাস কি এনাফ ভালো কোথাও চান্স পাওয়ার জন্য? যদি এখনো পড়াশোনা করে না থাকি আর শুধু রেগুলার আপনাদের দেওয়া পড়া কভার করি, তাহলে কি হবে, নাকি আরো অনেক নিজে থেকে পড়া লাগবে? ওয়েল, ব্যাপারটা হচ্ছে যে 2 months ইজ এনাফ, বিং অনেস্ট 2 months ইজ এনাফ। মানে 2 months কি, 1.5 months ইজ এনাফ, ঠিক আছে? সো ব্যাপারটা যেখানে যাচ্ছে এটা হচ্ছে পুরোটা নিজের উপরে। যদি মানুষ 2 মাস ইফোর্ট দেয়, প্রপারলি ইফোর্ট দেয়, দেন ইট ইজ ইনাফ। এবং আমরা যেটা কভার করব, বিং অনেস্ট, উই আর ডি ইউনিট ক্র্যাশ কোর্স। সো মেইন অবজেক্টিভ অফ ক্র্যাশ কোর্স ইজ তোমাকে ধারণা দেওয়া, তুমি মানে কি পড়বা, মেইন অ্যাসপেক্ট গুলো দেওয়া। যেমন আমার জিকের ক্লাসগুলা হাইয়েস্ট 30 মিনিটস হবে, দ্যাটস দ্য থিং, বিকজ আমার স্লাইডস গুলা একদম টু দি পয়েন্ট, সবচাইতে কমন, সবচাইতে মোস্ট কামিং কোয়েশ্চেন গুলা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আসছে। সো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো আলোচনা করব ক্র্যাশ কোর্সে। সো তোমার আরো এর বাইরেও তোমার অনেক কিছু পড়তে হবে। সো ওইটার জন্য তোমার আলাদা প্রিপারেশন নিতে হবে অবভিয়াসলি। আমরা যেটা করব, উইল শো দ্য ওয়ে, উইল শো দ্য মেইন থিংস, উইল সাজেস্ট ইউ দ্য মেইন থিংস, বাট দ্য স্টাডি ইজ আপ টু ইউ। তুমি পড়বা কিনা এটা তোমার উপরে। এন্ড অবভিয়াসলি 2 months ইজ ইনাফ। 2 months যদি কেউ প্রপারলি পড়ে, দেন ইট ইজ ইনাফ টু গেট চান্স। শুধু এনিওয়্যার না, টু গেট চান্স ইন ডিইউ, বিং অনেস্ট। বিকজ আমি 2 months পড়ছি, আমি 2 মাস পরে এক্সাম দিছি, দ্যাটস দ্য থিং। সো ওয়াই নট, তুমি পারবা না কেন আজিব? দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, রিয়েলি মোটিভেটিং। সো ভাইয়া সেম কোয়েশ্চেন নিয়ন ভাইয়ের কাছে। ভাইয়া এই রিলেটেড আপনি কি বলেন? অ্যাকচুয়ালি 2 মাস সময়টা একটু কম হয়ে যায়। কম হয়ে যায় এই অর্থে কম হয়ে যায় যে গতানুগতিক আমরা যেভাবে কোচিং করি সেই তুলনায় কম। কিন্তু আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, মানে যিনি কোয়েশ্চেন করেছেন তিনি যদি ডিটারমাইন্ড থাকেন, সেক্ষেত্রে সম্ভব। কারণ ইংরেজি এবং বাংলা তো আপনার কাছে আনফ্যামিলিয়ার কিছু না, যেটা আপনি এর আগে পড়ে এসেছেন সেটাকেই শুধুমাত্র আপনাকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হইতে হবে, যে অ্যাডমিশনে কোন পদ্ধতিতে পড়লে, কোন টেকনিক্যালি কোন জিনিসগুলো পড়লে আপনি ভালো করতে পারবেন। সো এটা একটা বিষয়। আর আমাদের যে বিষয়গুলো আমি ইংরেজির ক্ষেত্রে বলতে পারি, যে যে আমি যেগুলো পড়াবো বা যেগুলো কাভার করব, সেগুলো যদি আপনি পড়তে পারেন অবভিয়াসলি আপনার সিংহভাগ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে অনেকে দেখা যায় যে প্রচুর এক্সারসাইজ করে, যখন অনেক বেশি আমাদের হাতে সময় থাকে আমরা প্রচুর এক্সারসাইজ করি। সো আমাদের কাছে হয়তো বা কিছু কিছু জিনিস থাকে যে মানে আশ্চর্য, মানে সাডেন কিছু মনে হয় না যে হয়তো বা কিছু exceptional জিনিস, এগুলোতে বেশি অনেক বেশি সময় থাকলে যে জিনিসটা হয়। বাট যখন হচ্ছে আপনার সময় কম, এরকম একটা সিচুয়েশন, আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি দেখবেন যে প্রশ্নগুলা, মানে বিগত বছরের প্রশ্নগুলো আপনি দেখবেন। দেখলেন যে আপনার নাউন প্রোনাউন বা পার্সোনালিটিস থেকে কোনো প্রবলেম নাই, বা ধরেন আপনি ডিগ্রি অফ কম্পারিজন থেকে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, বা আপনি ভয়েসটা পারেন।
তো যে জিনিসগুলো আপনি পারেন না সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই। কিন্তু জিকের জন্য সময়টা একটু কম হয়ে যায়, জিকের জন্য প্রচুর ভলিউম। সো 2 মাস, যদি আপনি 2 মাসকে আসলেই কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে অবভিয়াসলি 2 মাস আপনার জন্য সুফল বয়ে আনতে পারে। কিন্তু তারপর আপনাকে মনে রাখতে হবে যে এটা আপনার জন্য খুব টাফ একটা জব, খুব চ্যালেঞ্জিং একটা জব। এবং আপনাকে আপনার ডিটারমাইন্ড থাকতে হবে যে আপনি আসলে পড়বেন, তাহলে আপনি পারবেন। থ্যাংক ইউ। Thank you so much, Bhaiya, for all these advices. So, আমরা লাইভের এন্ডের দিকে চলে এসেছি। That was really an amazing session. Thank you to our instructors, Tahmid Bhaiya, Arisha Salsabil Apu, and Yon Bhaiya for such an amazing session. And আমাদের সবাইকে এত সুন্দর সুন্দর advices দেওয়ার জন্য as an experienced people and আমাদের instructor হিসেবে। So, towards our viewers, ওনারাই আমাদের এখন next D unit admission crash course by Instant Schooler instructors. So, hope for the best. Thank you so much, Bhaiya Apu. So, ইনস্ট্যান্ট স্কুল এই ফ্রি অ্যাডমিশন কোর্সটি সবার জন্য উন্মুক্ত। তোমরা যারা ভর্তি যোদ্ধারা আছো এন্ড যারা হচ্ছে গিয়ে এবার বি ইউনিট বা বিভিন্ন ইউনিভার্সিটি এক্সাম গুলাতে বসতে যাচ্ছ, তারা সবাই তাড়াতাড়ি করে এনরোল করে ফেলো ডি ইউনিট অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে। এন্ড তোমাদের বন্ধুদের সাথে এবং পরিচিতদের সাথে সবার সাথে শেয়ার করে ফেলো, সো দ্যাট সবাই জানতে পারে এই বিষয়গুলো সম্পর্কে। এন্ড আমাদের ডি ইউনিটের ক্র্যাশ কোর্স পাওয়ার্ড বাই ইনস্ট্যান্ট স্কুল, আমাদের আলাদা একটা গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েনও করে ফেলতে পারো। কজ শেয়ার করে বন্ধুদের সাথে সবাই মিলায় পড়ো, কজ শেয়ারিং ইজ কেয়ারিং, যেন একসাথে সবাই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি এন্ড নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রপারলি যেতে পারি। ধন্যবাদ সবাইকে ইনস্ট্যান্ট স্কুলের সাথে থাকার জন্য, কারণ আমরা বিশ্বাস করি শিক্ষা কোনো প্রতিবন্ধকতা নয়, তা বরঞ্চ এক আশার নাম। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ ইনস্ট্যান্ট স্কুল। বেস্ট উইশেস টু অল আওয়ার অ্যাডমিশন এক্সামিনিজ। তোমরাই পারবে, তোমরাই তোমাদের লক্ষ্যে যেতে পারবে। থ্যাংক ইউ টু আওয়ার ইনস্ট্রাক্টরস এন্ড এভরিওয়ান। অনেক বড় একটি উদ্যোগ ইনস্ট্যান্ট স্কুলের, ওয়ান অফ দ্য বিগেস্ট অনলাইন এডুকেশন হাব। সো কিপ স্টে উইথ ইনস্ট্যান্ট স্কুল এন্ড বিলিভ ইন আস। থ্যাংক ইউ।